আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি চলে যাব আমাদের প্রথম অতিথি ডক্টর আলিফের কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ডক্টর আলিফের ঘটনা। রাসেল ভাই, এটা আসলে খুব বড় ঘটনা না, আচ্ছা, খুবই মানে সিম্পল ঘটনা, সিম্পলের মধ্যে একটু ডিফারেন্ট আর কি। এই জন্য উনি আমাকে ফেসবুকে জানিয়েছেন ঘটনাটা। ওর নাম রানা মাহমুদ শুভ্র, উনি কক্সবাজার থেকে হয়তো শুনছেন, এখন ঘটনা শুনছেন আশা করি। তো উনি বলেছেন, উনি ওনার নাম্বার দিয়ে আমাকে বলেছে, ভাই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমার এলাকায় আসেন, এই সেই অনেক কিছু ব্যর্থ করি। আচ্ছা, তো যাই হোক, ওনার ঘটনা শেয়ার করছে ওনার হয়ে। তো ওনার এক মামা, দুঃসম্পর্কের আত্মীয় বলতে পারেন, উনি বলছে যে আমাকে নামটা ওখানে মেনশন করতে না, এলাকার লোকজন বেশ সেই নামে পরিচিত। তো যেহেতু ওনার নাম আমাকে মেনশন করতে পারে নাই, তো উনি বলছে ছদ্মনাম হিসেবে একটা দিতে। তো ওনার নাম জয়নাল হিসেবে আমরা জেনে রাখি আর কি। ওকে। তো এই দুঃসম্পর্কের মামার ওই সময় বিয়ের কথাবার্তা চলছে। তো বিয়ের কথাবার্তা চলাকালীন এক পর্যায়ে বিয়ে ঠিক হয়ে যায়, এবং বিয়েটা ঠিক হয়ে হচ্ছে শুক্রবারে। আচ্ছা, বিয়েটা হবে হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলায়, এবং ঘটনাটা ঘটে হচ্ছে 95 কি 96 দিকে। আচ্ছা। তো এইটা উনি শুনেছেন ওনার বাবা মার কাছ থেকে। ওনার বাবা মা ওই ঘটনাটা ওনাকে বলেছে। তো উনি বলল যে আমাকে আপনাকে শেয়ার করা দরকার, আমি শেয়ার করছি। সেই মামার বিয়েতে অনেক মানুষজনই যায়। বিয়ে শাদী হওয়ার, গ্রামের বাড়ির বিয়ে সিস্টেম হচ্ছে এখানে, যে নাকি যাওয়ার পরে বরের আত্মীয় স্বজনরা সব বরকে রিসিভ করার পরে শরবত টরবত খাওয়ায়। আচ্ছা। তো বেশ শরবত টরবত, এদিকে ঝাল শরবত, মিষ্টি শরবত, ট্রেডিশন। তো ঝাল শরবত খাওয়ানোর পরে বিয়ে শাদী হয়ে যায়। বিয়ে শাদী হওয়ার পর ওই দিন বেশ হ্যাসেল যায়, এবং বাসায় তারা বউ নিয়ে আসে। তো 3 দিন পর বউর বাসার থেকে লোকজন আসে, জামাইকে নিয়ে যাবে। আচ্ছা। তো বেশ গেস্ট আসে ওই বাসাতে, প্রচুর গেস্ট আসবার কারণে ওনার বাবা আবার যেই রুমটা হচ্ছে ভাইয়া থাকতো, ওই যেই মামা উনি যার বিয়ে হয়েছে সেই ওনার পাশের রুমে ওনার বাবা থাকতো, মানে ছিল আর কি। তো ওনাদের বাড়িতে মানে ওনারা কবুতর পালার একটা মানে সক্ষতা আছে আর কি। তো অনেকগুলো কবুতর তাদের ঘরের মধ্যে পালতো। তো ওই মুহূর্তে ওই যে মামার বিয়ে হয়েছে আর কি, সে তার বন্ধুদেরকে নিয়ে একটা রুমে ছিল, আর তার বাবা পাশের রুমে ছিল তার আরেক ছেলেকে নিয়ে। আচ্ছা। মামার এক ভাইকে নিয়ে। আচ্ছা। তো গভীর রাতে উনি উঠেন আর কি, ফজরের নামাজের আগ মুহূর্তে ওযু করতে যাবেন, এমন সময় ধস্তাধস্তির শব্দ পান একটা। কিন্তু এই শব্দটা আমি মাঝখান দিয়ে 3-4 লাইন বাদ দিয়ে গেছি, কারণ এটা আমি যদি শুরুতে বলে দিই তাহলে ঘটনাটা উলটপালট হয়ে যাবে। তো আমি এটা কন্টিনিউ করি নাই। তো যেহেতু ওই মুহূর্তে ধস্তাধস্তির শব্দ, উনি মনে করছে কবুতর ভেতর থেকে নড়ছে, এটার কারণে এটার শব্দ আসতে পারে। আচ্ছা। কিন্তু শব্দটা আরো বেশি গভীর হয় এবং প্রচন্ড ধস্তাধস্তি। শব্দটা আসে হচ্ছে ওনার ওই যে লোকটা বিয়ে করেছিল সদ্য, সেই লোকের থেকে। তো উনি রুমে যেয়ে দেখে যে উনি রক্ত বমি করছে লোকটা, যে মামার বিয়ে হলো 3 দিন আগে, এবং তার নিজের গলা সে নিজে টিপছে, এবং চারিদিকে রক্ত ছিটকে আছে, রক্তাক্ত অবস্থায় উনি পড়ে আছে। আচ্ছা। আশেপাশের লোকজন সবাইকে মানে নিজের সাথে নিজেই ধস্তাধস্তি করছিল। তো আশেপাশের লোকজন যা আছে সবাইকে ডাক দেয়, সাহায্য চায়, এবং ওই লোককে নিয়ে হাসপাতালে যায়। আচ্ছা। হাসপাতালে যাবার পর হাসপাতালের লোকজন ওনাকে মৃত ঘোষণা করে, উনি মারা গেছেন। তো রাসেল ভাই মারা যাওয়ার পরে এই লোকটা দাফন করা হয়। দাফন করার পরে মানে মনে করেন ধর নতুন বিয়ে শাদী হয়েছে, লোকজনের মধ্যে তো একটা মানে ইমোশন কাজ করছিল ওই মুহূর্তে, যে কাহিনী কি, একটা মানুষ নতুন বিয়ে করলো মারা গেল। তো ওইখানের রুলস অনুযায়ী অ্যাকিউজ করছিল মেয়েটার ফ্যামিলিকে, যে কাহিনী কি, এরকম সমস্যা। তো সমস্যাটা এই অ্যাকিউজ করার কয়েকদিন পরেই শুরু হয়ে যায়। সমস্যাটা এরকম ভাবে শুরু হয় যে ওই প্রথমে বাসার লোকজন স্বপ্নে দেখতে থাকে এই জয়নাল নামের এই মামা তার সবাইকে, মানে বাসার লোকজন যারাই স্বপ্ন দেখছে তাদেরকে বলছে যে আমি কিন্তু মারা যাইনি, আমাকে তোমরা চাইলে কবর থেকে উঠাতে পারো, আমি বেঁচে আছি। আচ্ছা। এটা প্রথম ওনার বাবা দেখেন, তার 1-2 দিন পর ওটা ওনার মা দেখেন, এবং আশেপাশের মানে আত্মীয় স্বজন সবাই শুরু করেন। এটা কন্টিনিউ করতে থাকে মাসখানেক, 1.5 মাস খানেক, এবং লোকজনের জানাশোনা, লোকজনও জেনে যায়। এইটা
জানতে জানতে ওনাদের যে পরিচিত লোকজন আছে এলাকার তারাও দেখতে থাকে। মানে আপনি যদি ওই জায়গায় যান, ওই কক্সবাজার ওই এই এলাকায়, তাহলে নাকি এটা খুব রিনাউন একটা ঘটনা। আমি জানি না রাসেল ভাই, তো উনি বলছে যে ওনার অনেক নাম্বার দিয়েছে যে সবাই নাকি জানে ঘটনাটা। আচ্ছা। তো পরবর্তী সময়ে লোকজন নাকি এরকম একটা লোক আছে যে সন্ধ্যার সময় রাত্রিবেলা বাসায় ফিরছিল, হঠাৎ করে উনি এই জয়নাল সাহেবকে রাস্তায় দেখে এবং বলে যে দেখো, আমার কাছে আর বেশি সময় নাই, আমার কাছে আর 1 মাস সময় আছে, তোমরা দয়া করে আমাকে কবর থেকে উঠায় বাঁচাও, আমি এখনো বেঁচে আছি। তো উনি বলে তুমি কিভাবে বেঁচে আছো? পর ফোনে কথা বলতে বলতে এই লোকটা, মানে এলাকার একটা প্রতিবেশী আর কি, লোকটা বুঝতে পারে আরে ও তো মারা গেছে, আমি কার সাথে কথা বলতেছি, ও দেয় ভোদর। এরকম করে অনেকেই দেখতে থাকে এবং এলাকায় পরিচিত, মানে ঘটনা জানে যে এরকম ভাবে একজন মারা গেছে এবং প্রায় স্বপ্নে আসে বা কেউ সামনে পড়ে যায়। পরবর্তীতে একজন হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর বলে যে আসলে এইখানে ওই লোকটার 30 দিনের একটা মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু একটা করা হয়েছে লোকটার উপরে, এবং হয়েছিল এমন সময় যে সময়টায় উনি আসলে ওনাদের বাসায় আসার পরে একটা বাচ্চাকে নিয়ে যে রুমে উনি মামা থাকতেন সেই রুমে ঢোকার পর আয়নার মধ্যে কিছু একটা দেখার পরে বললো যে আপনি এই মেয়েটাকে ডাক দেন। ওনাদের আত্মীয়, যে মেয়ে পক্ষের যে এক আত্মীয় যারা ওই শরবত খাইয়েছিল, তাদের থেকে একজন মেয়েকে ওই ছেলেটা দেখতে পায়। তো পরে বুঝিয়ে দেয় যে এটা ওই মেয়েটা। তো ওই মেয়েটাকে ডাকা হয়। পরে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ওই মেয়েটা বলে যে এরকম, যেই মেয়েটার সাথে ওই মামার বিয়ে হওয়ার কথা ছিল, ওই মেয়েটার সাথে আরেকজনের বিয়ে হওয়ার কথা ছিল। তো ওনারা খুব এক্সাইটেড ছিল মেয়েটাকে বিয়ে করার জন্য, কিন্তু পরবর্তীতে বিয়ে হয় নাই। কিন্তু ওই মেয়ে ছেলেটা পরে ওই যে জয়নাল মামা ওনার ছেলে বিয়ে হচ্ছিল তাকে ব্ল্যাক ম্যাজিক করে। এটা নাকি মেয়াদি মারা বলে, এবং ওইটার সময় হচ্ছে আরেকবার শুনি, মেয়াদি মারা। আচ্ছা, আমি জানি না। তো এটা হচ্ছে সময়কাল হচ্ছে 1 মাস। 1 মাসের মধ্যে যদি আপনি রিকভার করতে পারেন তাহলে করবেন, নইলে এটা রিকভার করা সম্ভব না। তো পরে লোকজন ওনার কবর খুঁড়বে, এরকম ডিসিশন হয় যে খুঁড়বে। তো এর আগে ওই মেয়েটাকে বলার পরে ওই ছেলেটাকে যে নিয়ে আসে, যে ছেলেটা পরে ওকে অনেক মারধর করার পরে ছেলেটা সব স্বীকার করে, হ্যাঁ এই মেয়েটাকে টাকা দেয়, টাকা দিয়ে শরবতের মধ্যে কিছু মিশিয়ে দেওয়ার পরে এই ঝামেলা শুরু হয় তখন তার সাথে থেকে। তো পরবর্তী সময়ে ওই ডিসিশন হয় যে না, কবর থেকে খুঁড়বো। কিন্তু এটা তো সবাই বিশ্বাস করছে না আসলে কবর থেকে খুললে লোকটাকে বাঁচবে কিনা। স্পেশালি ভেটোটা দেয় হচ্ছে ওনাদের ফ্যামিলির চাচা জানা, যারা আত্মীয় স্বজন, যারা সম্পত্তি রিলেটেড, তারা চায় নাই যে না ওনাকে আর কবর থেকে তোলা হোক। পরবর্তী সময় রাসেল ভাই যেদিন 30 দিন ক্রস করে, এরপর থেকে আর কেউ ওনাকে স্বপ্নে দেখে নাই। 30 দিন পর থেকে আর কেউ স্বপ্নে দেখে নাই, নেভার এভার। ওই 1 মাস সবাই ওনাকে, আশেপাশের লোকজন সবাই দেখেছে, এবং এটা নাকি রিনাউন্ড। আমি যদি এটা আপনার কাছে ব্যাখ্যা জানতে চাই তাহলে কি বলবেন? রাসেল ভাই, আমি মেয়াদি মারার সম্বন্ধে কিছু জানি না। আচ্ছা, আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, যদি বলেন আমাকে, খুব অদ্ভুত শব্দ শিখলাম, মেয়াদি ভাবে কাউকে মেরে ফেলা, আমি জানি না। লিসেনার যারা আছেন তারা যদি কেউ জেনে থাকেন, আর এই সম্বন্ধে ভাই রাসেল ভাই আমি সত্যি কোনো আইডিয়া রাখতে চাই না। তো যেহেতু ঘটনা পেয়েছি, যেহেতু লোকটা সবার সামনে স্বপ্নে আসছিল, এই জন্যই আমার শেয়ার করা, এই পয়েন্টটার জন্য আমি শেয়ার করি ঘটনাটা। তো মেয়াদি মারা বলে কিছু আছে কিনা আমি আসলে সত্যি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যেটা আমরা যেটা নিয়ে একটু আলোচনা করিনি, আমার মনে হচ্ছে যে করা দরকার, সেটা হচ্ছে প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা কতক্ষণের ছিল? যিনি বলেছেন তিনি কতক্ষণ ধরে? 1.5 ঘন্টা বলেছেন। এই পর্যন্ত 1.5 ঘন্টা তার কাছ থেকে, তারটা যে আমি একদম অথেন্টিক কিভাবে বুঝলাম, তাকে আমি 4 গ্লাস পানি খেয়েছি। আচ্ছা, উনি একজন খুব ভালো একজন মহিলা, এবং খুবই ভদ্র, খুবই সাবলীল ভাবে কথাবার্তা বলে। 1.5 ঘন্টা যাবত বলতে, যে ওনার মাথা দেখে আমি কয়েকবার, আমার রুমে এসি ছাড়া ছিল, আপনি তো আমার চেম্বারে গেছেন, রুমে এসি ছাড়া, তারপরে কয়েকবার ঘেমে গেছে, পানি খাইয়েছি। আস্তে 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 ঘটনা শেয়ার করে, আমিও অনেক ধৈর্য নিয়ে তার কাছে ঘটনা শেয়ার করে এখানে মাত্র 20 মিনিটে ছেড়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসেছেন, তার কাছে। তার ঘটনার সময়কাল 1991। ঘটনাটা সাজিদ ভাইয়ের সাথে ঘটেছিল। সাজিদ নামে একজন লোক ছিলেন, তিনি জামাতে যান কোনো একটা এলাকায়। সেই সময় সেখানকার এক জামাতের সাথী ভাইয়ের অনুরোধে, সেই সাথী ভাইয়ের চেনা পরিচিত পাশের গ্রামের এক প্রভাবশালী পরিবারের, মূলত তাদের সমস্যার কারণে যান। ছেলেটার নাম মামুন, নম্র ভদ্র স্বভাবের ছেলে, 5 ওয়াক্ত নামাজি ছেলে। মামুনদের 51বর্তী পরিবার, পরিবারের সদস্যের সংখ্যা প্রায় 25-30 জন। একটা বিশাল আলিশান বাড়িতে সবাই মিলে থাকে। পরিবারের সদস্য সংখ্যা প্রায় 25-30 জন। একটা বিশাল আলিশান বাড়িতে
সবাই মিলে থাকে। মামুনদের গ্রামে প্রচুর জায়গা জমি আর বিষয় সম্পত্তি আছে। মামুনরা গ্রামে প্রভাবশালী থাকার কারণে তাদের কথাই ছিল শেষ কথা। গ্রামের যে কোনো বিচার সালিশে তাদের বাবা কাকাদের মধ্যে কারো উপস্থিত থাকতে হতো। সমস্যার কারণে তিনি ওখানে যান। সাজিদ ভাই তার সাথী ভাইয়ের সাথে সেই বাড়িতে যান। সাজিদ ভাই বাড়িতে ঢোকার পর বাড়ির চারিদিক থেকে একটা পচা বোটকা গন্ধ আসছিল। সাজিদ ভাই সেই বাড়ির ভেতর ঢুকে দেখতে পান বামন আকৃতির কয়েকটি অবয়ব ঘুরে বেড়াচ্ছে আর সাজিদ ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে। সাজিদ ভাই বুঝতে পারে তারা কেউ মানুষের দুনিয়ার নয়। তিনি মামুনের ঘরে ঢোকেন। দেখতে পান মামুনের মা আর তার স্ত্রী পাশে বসে আছে, কান্না করছে। সাজিদ ভাই অন্য সময় কোথাও সমস্যার সমাধান করতে গেলে স্বভাবতই ভিকটিমের শরীরে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব অনুভব করেন, কিন্তু এখানে তিনি কোনো অস্তিত্ব অনুভব করতে পারছিলেন না। সাজিদ ভাই মন্ত্র পড়ে মামুনের মাথায় ফু দিলেন। মামুন অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে আর মুখ থেকে ফেনা বের হতে থাকে। সাজিদ ভাই দেখে বুঝলেন সমস্যার মূল এখানে নয়। তিনি মামুনের ঘর থেকে বেরিয়ে এসে মামুনের বাবাকে বললেন, আচ্ছা সমস্যা কি বলুন তো দেখি। মামুনের বাবা বলেন, ভাই আমার ছেলের বিয়ে দিয়েছিলাম, তার 3টে কন্যা সন্তান ছিল। তার স্ত্রীর চারিত্রিক দোষ থাকার কারণে সে তার সন্তানদের নিয়ে অন্য পুরুষের সঙ্গে চলে যায়। মামুন ব্যবসার কাজে শহরে গিয়েছিল, ওখানে প্রায় 1 মাস ছিল। মামুন ফিরলে আমরা তাকে সব বিস্তারিত ঘটনা জানাই আর মাসখানেক পর আবারও মামুনের বিয়ে দিই। বিয়ের পর থেকে মামুনের সাথে হতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। মামুন তার স্ত্রীর সাথে ঘুমাচ্ছিল রাতে। হঠাৎ মামুন অনুভব করে তার পা থেকে কিছু বেয়ে তার বুকের ওপর ওঠে। মামুন চেষ্টা করছিল লাফ দেওয়ার, কিন্তু সে চেষ্টা বৃথা। ততক্ষণে মামুনকে পুরো ওই জিনিসটা জড়িয়ে ফেলেছে। মামুন দেখে কালো একটা বামন আকৃতির লোক তার বুকের উপর বসে আছে, আর সেই লোকের পিঠের দিক থেকে প্রায় 8-10টা কালো কালো সাপ বড় বড় ফনা তুলে ফোঁস ফোঁস করছে। মামুন মুখ থেকে আওয়াজও বের করতে পারছিল না। সে মনে মনে আল্লাহকে স্মরণ করা শুরু করে। ঠিক সেই সময় ফজরের আজানের ধ্বনি তার কানে আসে এবং নিমেষেই সব ভ্যানিশ হয়ে যায়। মামুন বিছানায় উঠে বসে হাঁপাতে থাকে। সে সময় মামুনের স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে মামুনকে কি হয়েছে তা জিজ্ঞেস করায় মামুন বিষয়টা এড়িয়ে যায়। মামুনের পিসি ছিলেন বিধবা। তিনি বাপের বাড়িতেই তার মেয়েকে নিয়ে থাকতেন। আগেকার দিনে ওয়াশরুম থাকতো মূল ভবন থেকে আলাদা। মামুনের পিসি একদিন রাতে ওয়াশরুমে যাচ্ছিলেন। ফেরার পথে হঠাৎই কেউ তার পা ধরে হেঁচকা টান দেয়। পায়ে প্রচন্ড আঘাত লাগায় তিনি সেখানে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। তখন তিনি লক্ষ্য করেন বামন আকৃতির কয়েকটি অবয়ব তার মুখের সামনে ঝুঁকে কিছু বলছে। তাদের কথার আওয়াজ ছিল কোনো লোহার ভারী জিনিস মেঝেতে ঘষলে যেমন শব্দ হয় তেমনটা, আর ওর সাথে এক ফিসফিসানে মেশানো আওয়াজ। মামুনের পিসি আর সহ্য করতে না পেরে ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন, আর সকালে তাকে বাড়ির কাজের লোকেরা উদ্ধার করে ঘরে নিয়ে আসে। ডাক্তার ডাকলে ডাক্তার এসে তার জ্ঞান ফেরান আর পা পরীক্ষা করে দেখেন পায়ে গুরুতর আঘাত লেগেছে। এখন পুরোপুরি বেড রেস্ট। কিভাবে চোট পেয়েছেন ডাক্তার জিজ্ঞাসা করায় তিনি রাতের সব ঘটনা বিস্তারিত জানান। ডাক্তার মামুনের বাবাকে বলেন বয়স বাড়ছে তাই এমন ভয় পেয়েছে, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করায় এমন হয়েছে, ওষুধ দিয়েছেন ঠিক হয়ে যাবে। মামুনের পিসির শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে। প্রতি রাতে তাকে ভয় দেখাতো ওই শয়তানগুলো। এবার শুধু মামুনের পিসির সাথে নয়, একে একে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘটতে থাকে ঘটনা। মামুনের কাকার ছেলে রাশেদ শহরে পড়াশোনা করত। সেবার ঈদের ছুটিতে রাশেদ গ্রামে আসার জন্য বিকেলের বাসে ওঠে। প্রায় রাত 9টা নাগাদ গ্রামের বাজারে নামে। সেদিন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সেই সময় বাজারে মাত্র হাতে গোনা কয়েকটা দোকান খোলা ছিল। সে বাজার থেকে তাদের বাসভবন প্রায় 3 কিলোমিটার দূরে। আসার সময় কিছুটা রাস্তা 2 দিক ফাঁকা মাঠ আর ধান ক্ষেত, আর বেশ কিছুটা রাস্তা বাগানের মাঝখান থেকে যেতে হতো। তার 100 মিটারের মধ্যে
তার নিজস্ব বাসভবন। রাশেদ বাড়িতে বলে রেখেছিল তাকে নিতে আসার কথা, কিন্তু ঘন্টাখানেক অপেক্ষা করার পর কেউ না আসায় রাশেদ হাঁটা শুরু করে। আকাশ ভরা কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে যেটুকু রাস্তা দেখা যায় সে আলোতে আন্দাজ করে পথ চলছে রাশেদ। তাড়াতাড়ি করে মেস থেকে বেরোনোর সময় টর্চ না নিয়ে বেরিয়ে পড়ে, তাই এভাবেই চলতে হবে তাকে। রাস্তা পুরো অন্ধকারে ঢাকা। তার চেনা গ্রাম তার কাছে কেমন যেন অচেনা মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো এক অচেনা অন্ধকার জগতে সে পথ চলছে। এই গ্রামে জন্ম তার, এখানেই তার বেড়ে ওঠা। বেড়ে ওঠার সব স্মৃতি জড়িয়ে আছে তার এই গ্রামের সাথে। তাহলে কেন এত অচেনা লাগছে তার কাছে এই গ্রাম? রাশেদ ভাবছে, সত্যি সে তার গ্রামে, নাকি অন্য কোনো জগতে, নাকি অন্য কোনো এক অজানা অন্ধকারের দেশে সে প্রবেশ করেছে। এসব ভাবতে ভাবতে সে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকের আলোতে এগোতে থাকে। এমন সময় রাশেদ ফিল করে তার পিছু পিছু কেউ তাকে ফলো করছে। রাশেদ পেছনে তাকায়, কিন্তু কিছু দেখতে না পাওয়ায় আবার সামনে তাকাতেই দেখে একটা কালো বামন আকৃতির লোক বেশ হাত চারেক দূরে দাঁড়িয়ে আছে। রাশেদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাশেদ সেই বামনকে জিজ্ঞেস করে, ভাই আপনি কে? সেই বামন তার কথার কোনো উত্তর না দিয়ে বলে, একটা টানা শুরু করে বলে, রাশেদ চল, তোকে কবরে নিয়ে যেতে এসেছি। রাশেদ সেই কথা শুনে ভয়ে দিক বিদিক না দেখে দৌড় দেয়। সে ওই রাস্তা থেকে নেমে ধান ক্ষেত বরাবর দৌড়াচ্ছে, আর পেছন থেকে তাকে লক্ষ্য করে কেউ দৌড়াচ্ছে। সে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর একসময় হোঁচট খেয়ে একটা গর্তের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে, আর তার পায়ে হাতে আঘাত লাগে। রাশেদ ওই গর্তের মধ্যে বসে হাঁপাতে থাকে। এর কিছুক্ষণ পর সে শুনতে পায় চাপা একটা হাসির শব্দ আসছে। সে গর্তের ভেতর থেকে উঠে আর দেখে একটা পরিত্যক্ত কবরস্থান, আর সে এতক্ষণ একটা কবরের মধ্যে ছিল। তখন রাশেদ বিদ্যুতের ঝলকানির আলো আর অন্ধকার মেশানো আবছা আলোতে দেখে তার চারপাশে কালো মোটা বিষাক্ত সাপ বড় বড় ফনা তুলে ফোঁস করছে। তখন পূর্ব দিক থেকে কড়মড় করে হাড় ভাঙার শব্দ আসায় সেদিক তাকিয়ে দেখতে পায় সে কালো বামন আকৃতির লোকটা একটা কবরের উপর বসে একটা 5-6 বছরের বাচ্চার পা চিবাচ্ছে। এই দেখে রাশেদ চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে। সে চিৎকারের শব্দে কবরস্থানের পাহারাদার এসে রাশেদকে উদ্ধার করে, আর পরদিন রাশেদের পরিবারের সাথে যোগাযোগ করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। রাশেদ জ্ঞান ফিরে দেখে সে তার বাড়িতে বিছানায় শুয়ে। তাকে এই অবস্থার কথা জিজ্ঞেস করলে সে সব ঘটনা বলে, কিন্তু তারা কেউ এই ব্যাপারটাকে তখন সিরিয়াসলি নেয়নি। ওদিকে মামুনের পিসির অবস্থা এমন খারাপ হয়, এক সাইড প্যারালাইজড হয়ে যায়, আর প্রায় 1 মাসের মধ্যে তিনি মারা যান। 3 দিন পর মামুনদের কাজের মাসি সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে রাশেদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সারা বাড়িতে কান্নার শোকের ছায়া নেমে আসে। যথারীতি এলাকার ইমাম সাহেবকে ডেকে রাশেদের দেহ তাদের বাড়ির মধ্যে যে পারিবারিক কবরস্থান আছে সেখানে দাফন করা হয়। লাশ ধরানোর সময় ইমাম সাহেব রাশেদের মুখে একটা মুচকি হাসি দেখতে পান, তাই তিনি আর কিছু না বলে মামুনের পরিবারকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন দিতে হবে। ইমাম সাহেবের কথা মতো লাশ দাফন দেয়া হয়। সেদিন রাতে পুত্র শোকে নিজেকে ঠিক রাখতে না পেরে রাশেদের বাবা আর মামুনের সম্পর্কে কাকা দোতলার বারান্দায় বসে কান্না করছিলেন। তখন মামুনের কাকা লক্ষ্য করেন এক কালো বামন আকৃতির লোক একটা কাফন পরানো দেহ কাঁধে করে তাদের বাসভবনের মূল দরজায় রাখে, আর তারপর সেই লাশের কাফনের কাপড় সরিয়ে কিছু একটা করছে। দেখে মনে হচ্ছে কিছু খাচ্ছে। এবার মামুনের কাকা একটু ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করেন ঘটনা কি ঘটছে। ঠিক তখনই পেছন থেকে একটা কথা ভেসে আসে, কিরে আর আমি বাচ্চা খাবি নাকি? মামুনের কাকা চমকে উঠে পিছনে তাকায় আর দেখে একটা কালো বামন আকৃতির লোক, যার এক হাতে রাশেদের কাটা মাথা আর এক হাত সামনে গিয়ে একটা তাজা কলিজা দিয়ে বলছে, এই রে খা, এটা তোর ছেলের কলিজা, খেয়ে দেখ, খুব মজা। এই বলতে বলতে ওই কালো বামনটি দেয়ালে উঠে যায় আর ওখান থেকে 1 লাফে নিচে চলে যায়। এই দেখে মামুনের কাকা চিৎকার করতে থাকে,
আর সেই চিৎকারে আশেপাশের বাড়ির মানুষেরা জেগে দেখে মামুনের কাকা সারা বাড়িময় দৌড়াচ্ছে আর বলছে বামন রাশেদের মাথা খেয়েছে, আর বলছে রাশেদের লাশ বাড়ির উঠানে। সবাই তাকে শান্ত করে। মামুনের কাকা সব ঘটনা জানায়। বাড়ির লোকজন পাহারাদার নিয়ে চেক করতে গিয়ে দেখে সত্যিই রাশেদের লাশ উঠোনে শোয়ানো, কিন্তু লাশ অক্ষত। সেই রাতে আর কারো সাহস হয়নি ওই লাশ সরানোর। সেই রাতে তারা বাড়ির সবাই মিলে একসাথে বাড়ি যে হল ঘর ছিল সেখানে রাত কাটায়। সকালে ইমাম সাহেবকে ডাকা হয়। সেই লাশ পুনরায় গোসল করিয়ে জানাজা পড়ে দাফন দেয়া হয়। ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললে ইমাম বলেন, দেখুন, আপনারা অন্য কাউকে খুঁজুন, আমার দ্বারা হবে না। এইভাবে চলতে থাকে। ওদিকে মামুনের কাকা এক বদ্ধ উন্মাদে পরিণত হয়। তাই তাকে গুদাম ঘরে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আর মামুনের সাথে শুরু হয় পাশবিক অত্যাচার। মামুন একদিন রাতে ঘুমাচ্ছিল। রাত প্রায় 12:30। হঠাৎ মামুনের মায়ের ডাকে তার ঘুম ভাঙে এবং ডাক অনুসরণ করতে করতে ছাদে পৌঁছায়। মামুন দেখে তার মা ছাদে উপুর হয়ে পড়ে আছে। সে তার মায়ের গায়ে হাত দেয়া মাত্র পেছন ঘুরে তাকায় তার মা আর গলা চেপে ধরে, বলে, হ্যাঁকে হ্যাঁকে সব কটারে খাবো। আজ তোর পিসির কলিজা আর মাংস খেলাম, কিন্তু স্বাদ মিটল না। বুড়ো মাংসের স্বাদ ভালো হয় না। আচ্ছা, তোর পিসির মেয়েটা বেশ কুচি, এবার ওর পালা। এই বলে অবয়ব মামুকে একটা সজোরে আছাড় মারে, আর তখনই মামুনের ঘুম ভেঙে যায়। মামুন ঘুম থেকে উঠে ডাইনিং এ জল খেতে যায়। সে কুঁচো থেকে জল ঢেলে মুখে দেয়া মাত্রই এক নিমিষে ফেলে দেয় আর গ্লাসটাও ছুঁড়ে ফেলে। জলের জায়গায় রক্ত মুখে লেগেছিল। আসলে গ্লাস ফেলে দিয়ে দেখে গ্লাসে জলই ছিল। মামুন জল না খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। মামুনের স্ত্রী একদিন রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন বলে ওঠেন আর নিচে কলপারে যান হাত পা ধোয়ার উদ্দেশ্যে। মামুনের স্ত্রী দেখেন একজন কালো কাপড় পরা মহিলা কুঁজো থেকে জল নিচ্ছে। মামুনের স্ত্রী সেই মহিলার কাছাকাছি গিয়ে দেখতে চেষ্টা করে উনি কে, কারণ কলটা তাদের বাড়ির মধ্যে। এখানে অচেনা কেউ এত রাতে আসার কথা না, তাই বাড়ির কেউ আছে কিনা। মহিলার কাছাকাছি যাওয়া মাত্রই মহিলাটা খিলখিল করে তার ছিল ভরা গগন বিদারিত হাসি দিয়ে পেছনে ঘুরে তাকায়। আর মামুনের স্ত্রী দেখেন ওটা মামুনের পিসি, যে বেশ কিছুদিন আগে মারা যায়। মামুনের সেই পিসি মামুনের স্ত্রীকে একটা ইয়ার্কির ভঙ্গিতে বলছে, জানিস মা, ওই মামুনগুলো আমার লাশটা প্রত্যেক দিন রাতে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খাচ্ছে। দেখ দেখ, ওই দেখ কি অবস্থা করেছে আমার লাশের বেদগুলো। ঠিক তখনই মামুনের স্ত্রীর নাকে একটা পচা বোটকা গন্ধ আসতে থাকে। মামুনের স্ত্রী ঘুরে তাকিয়ে দেখে মামুনের পিসির পচা অর্ধগলিত লাশ, আর তার পাশে 4-5টা কালো কুচকুচে মামুন। তাদের দাঁতগুলো অস্বাভাবিক রকমের বড়। তারা ওই লাশ ছিঁড়ে খাচ্ছে, আর তাদের মধ্যে একটা বামুন পিসির লাশের থেকে এক খাবলা মাংস ছিঁড়ে মামুনের স্ত্রীর গায়ে ছুঁড়ে মারে। মামুনের স্ত্রী এসব দেখে সে আল্লাহ বলে সজোরে এক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। মামুনদের বাড়ির দারোয়ানেরা বাড়ির সদস্যদের ডেকে তাকে উদ্ধার করে। মামুনের স্ত্রীর জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞাসা করায়, সে বলে কি কি ঘটেছে। সেদিন রাতে আর কিছু ঘটেনি। পরদিন সকালে সারা বাড়িময় পচা দুর্গন্ধ বের হতে থাকে। গন্ধ অনুসরণ করলে বুঝতে পারে সেই গন্ধ তাদের পারিবারিক কবরস্থান থেকে আসছে। তারা সেখানে গিয়ে দেখে তার পিসির পচা অর্ধগলিত লাশ কবরের উপর শোয়ানো। তারা এলাকার ইমামকে ডেকে লাশ পুনরায় কবরস্থ করে। তখন ইমাম সাহেব বলেন, আপনারা কি কোনো হুজুর কবিরাজ দেখাননি? মামুনের বাবা বলেন, যাদের সাথে যোগাযোগ করেছি তারা কেউ আসেনি। ইমাম বলেন, তার পরিচিত এক কবিরাজ আছেন যিনি বেশ অভিজ্ঞ মানুষ, তার সাথে যোগাযোগ করুন। ইমাম সাহেবের কাছ থেকে ঠিকানা নেয়। পরদিন তারা কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কবিরাজ বাড়িতে না থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কবিরাজ আসেন। মামুনের বাবা আর মামুন কবিরাজকে সবকিছু বিস্তারিতভাবে জানায়। কবিরাজ মামুনদের সাথে তাদের বাড়িতে যান। বাড়িতে ঢোকার সময় কবিরাজ বিসমিল্লাহ বলে ঢোকেন। তিনি ঘরের ভেতর ঢুকে আসন বসান আর তুলা রাশির এক জাতককে মাধ্যম বানায়।
তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর সেই জিন আসে ওই তুলা রাশির জাতকের মধ্যে। কবিরাজ সেই জিনকে প্রশ্ন করে, কে তুই? তখন সেই জিন কবিরাজকে বলে, তোর জামাই বাস চালায় আর নাতি না খুব দুরন্ত। যদি এমন হয় তোর নাতি ছাদ থেকে পড়ে যায় আর তারপর তোর জামাইয়ের দুর্ঘটনায় অঙ্গহানি হয়, তখন কি করবে তোর মেয়ে? হ্যাঁ, এই বলে হাসতে থাকে। কবিরাজকে বলে, স্বামী স্বামীকে, চোখ বন্ধ কর আর দেখ আমি কে। কবিরাজ চোখ বন্ধ করে কিছু একটা দেখেন আর মামুনের বাবাকে বলেন, আমাকে মাফ করেন, আমার দ্বারা সম্ভব হবে না। এই বলে তিনি বিদায় নেন। সেদিন রাতে মামুন ঘুমাচ্ছে, এমন সময় মামুনের স্ত্রীকে সেই বামুন গর্জন করতে করতে পা ধরে টেনে বিছানা থেকে নামিয়ে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায় আর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আর ঘরের মধ্যে মামুন, ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ শোনা যেতে থাকে। তখন তার স্ত্রী সবাইকে ডেকে নিয়ে আসে। সবাই এসে ঘরের ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে থাকে। আর ঘরের ভেতরের আসবাবপত্রগুলো কেউ আছাড় মেরে ভাঙলে যেমন শব্দ হয় তেমন শব্দ আসতে থাকে। বাড়ির সদস্যরা দরজা ভাঙার চেষ্টা করলে তারা সক্ষম হয় না। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে মামুনের গলায় চিৎকার শুনে সবাই মিলে উচ্চস্বরে আয়তুল কুরসি পড়তে থাকে। তার কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়, আপনা আপনি দরজা খুলে যায়। তারা সবাই ঘরে ঢুকে দেখে সবকিছু ঠিক আছে, শুধু মামুন মাটিতে পড়ে আছে আর তার শরীরে আঘাতের চিহ্ন। তারপর থেকেই মামুনের এই অবস্থা। তারা অনেক হুজুর কবিরাজি দেখিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। এখন দেখুন, আপনি যদি কিছু করতে পারেন। সাজিদ ভাই বলেন, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখি আল্লাহ আমায় কোনো রাস্তা দেখায় কিনা। এই বলে সাজিদ ভাই বিদায় নেয়। সাজিদ ভাই রাতে তার আলেম জিনদের ডাকেন। আলেম জিন আসলে তাদেরকে মামুনের ঘটনাটা জানান। আলেম জিন চলে যায় আর কিছুক্ষণ পরে সে বলে, সাজিদ, এই সমস্যার মধ্যে তোমার না জড়ানোই ভালো। সাজিদ ভাই আলেম জিনকে তার কারণ জিজ্ঞাসা করে। আলেম জিন জানায় তার পরিবারে ইফরিত চালান দেওয়া হয়েছে। তাছাড়াও ওরা সবাই পাপী বংশ, ওদের মতো কাফেরদের পুড়তে দাও, ওদেরই পাপের আগুনে। সাজিদ ভাই এর আলেম জিন সাজিদ ভাইকে জানায় ওই জিন চালানের পেছনে কার হাত ছিল এবং কেন। মামুনের বাড়ি থেকে সবাই ডিসিশন নেয় ছেলে বড় হয়েছে, এবার একটা বিয়ে দেওয়া দরকার। তাই তারা মামুনের বিয়ে ঠিক করে পাশের গ্রামের এক মেয়ের সাথে। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়, সবকিছু ভালোই চলছিল। বিয়ের 1 বছর পর মামুনের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয়। কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে মামুনের স্ত্রীকে নানা রকম ভাবে লাঞ্ছিত আর অনেক রকম খোঁটা শুনতে হতো মামুনের পরিবারের মানুষদের কাছ থেকে। কিন্তু মামুন কখনো তার স্ত্রীকে অবহেলা করেনি। মামুন তার স্ত্রীর পাশে দাঁড়িয়েছে। তার স্ত্রীকে মামুনের বাবা মা আরো কয়েকজন মিলে চাপ দিতে থাকে পুত্র সন্তানের জন্য। এক প্রকার বাধ্য হয়ে তারা আবারও একটা সন্তান নেয়, কিন্তু আবার কন্যা সন্তান জন্ম দেয় মামুনের স্ত্রী। এবার আরো জ্বালা যন্ত্রণা দিতে শুরু করে তারা। মামুন তার বাবা মায়ের ওপর কথা বলতে পারতো না। এত অন্যায় দেখেও সে তার স্ত্রীকে সান্ত্বনা দিত। ঠিক এই একইভাবে তারা আরো একটি কন্যা সন্তান জন্ম দেয়। এইবার শুরু হয় মেয়েটার উপর অত্যাচার। মামুনের স্ত্রী পুত্র সন্তান জন্ম দিতে না পারায় তারা আবার মামুনকে বিয়ে দেওয়ার ডিসিশন নেয়। তারা মামুনের এক দুঃসম্পর্কের মাসির মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে। মামুনকে তার পরিবারের লোক আবার বিয়ের প্রস্তাব দেওয়ায় মামুন সরাসরি না বলে দেয়। মামুন বলে সে আর কোনো রকম তাদের অন্যায় আপনার মেনে নেবে না। সে সরাসরি তার পরিবারকে জানায় তার স্ত্রী আর সন্তানদেরকে যোগ্য সম্মান দিয়ে আপন করতে হবে। তার বাবা মা জানায় তারা কন্যা সন্তান মেনে নেবে না। মামুন বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসে থাকতে শুরু করে। আর মাসখানেক পর মামুনের পরিবারের মানুষেরা এসে তাদের উপযুক্ত সম্মান দিয়ে নিয়ে যাওয়ার কথা বলে তারা রাজি হয়। কিন্তু মামুনকে তাও তার স্ত্রী থেকে আলাদা করতে পারে না। মামুনকে কোনোভাবে তার স্ত্রী থেকে আলাদা করতে না পারায় মামুনের মা, কাকা, বাবা এনারা এক কবিরাজের মাধ্যমে মামুনের ওপর আর তার স্ত্রীর ওপর এক কঠিন তন্ত্রের মাধ্যমে বান মারে। রাতে মামুন শহর থেকে ফিরে আসার আগেই তার স্ত্রী আর কন্যা সন্তানরা মারা যায়। আর মামুনের বিয়ে দিতে পারে। মামুনের স্ত্রীকে ওই ইফরিতের দ্বারা ভয় দেখিয়ে হার্ট অ্যাটাকের মাধ্যমে মেরে ফেলে। আর তার কন্যা সন্তানদের সেই কবিরাজকে দিয়ে দেন।
ওই কবিরাজ কালো জাদু করে সেই নিষ্পাপ শিশুদের জবাই করে। এখন ওই ইফরিতরা ওদেরই ক্ষতি করতে শুরু করেছে। ওই ইফরিত এখন ওদের না ধ্বংস করে থামবে না। সাজিদ ভাই সব শুনে বলে, তাহলে তো মামুনের কোনো দোষ নেই, ও কেন এদের পাপের সাজা পাবে? আলেম জিন বলে, তাহলে তুমি 2 দিন রোজা রেখে নফল নামাজ আদায় করে আমল করে যাও, আমরা তোমার সাথে থাকবো। সাজিদ ভাই 2 দিন রোজা রেখে আমল করে আর নফল নামাজ আদায় করে মামুনদের বাড়ি যান। সাজিদ ভাই রাতে মামুনদের বাড়িতে যান আর তাদের ছাদের ওপর গিয়ে ছাদের 4 কোণায় একটা মন্ত্র পড়ে 4টা পেরেক গেঁথে দেন। তারপর একটা কাঁচের জারের মধ্যে থাকা কিছু কাঁচা পাঁঠার মাংস নিয়ে ছাদের এক কোণায় রেখে দেন। তিনি বাড়ির সব সদস্যদের একটা গোলাকার বৃত্তের মধ্যে দাঁড় করান, মামুনকে বাদ দিয়ে, আর সাজিদ ভাই নিজে একটা ছোট বৃত্তে বসে মন্ত্র পড়তে থাকে। এবার নিচের ঘরের থেকে গোঙানির আওয়াজ আসতে থাকে, হাসি কান্না মিশ্রিত শব্দ আসতে থাকে। এবার মামুন ক্ষুধার্ত নেকড়ের মতো গর্জন করে তার হাত পায়ে ভর দিয়ে মাটিতে গন্ধ শুকতে শুকতে সেই কাঁচা পাঁঠার মাংসের কাছে গিয়ে সেটা খেতে শুরু করে। মাংস খাবার পর সাজিদ ভাই মামুনের মধ্যে থাকা ইফরিতের উদ্দেশ্যে বলে, এবার বল, কেন এমন করছিস, কেন কষ্ট করছিস? ইফরিত হাসতে থাকে, বলে, তুই তুচ্ছ মানব, আমরা তোর সাথে কথা বলবো না। আমাদের জাতির কেউ থাকলে তার সাথে কথা বলবো। সাজিদ ভাই তার আলেম জিনদের ডাকেন। আলেম জিনদের মধ্যে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলতে থাকে। এক পর্যায়ে সেখানে তুমুল মারপিট শুরু হয়ে যায়, যেটা শুধু সাজিদ ভাই দেখছিলেন। আর বাড়ির সদস্যরা শুধু আওয়াজ শুনছিল, ধস্তাধস্তি আর আছাড় মারা। তখন সাজিদ ভাইয়ের আলেম জিন সাজিদ ভাইকে মন্ত্র পড়তে বলেন। সাজিদ ভাই মন্ত্র পড়তে থাকলে ওই ইফরিতকে একটা রিচুয়ালের মাধ্যমে দুর্বল করে ফেলে আর বোতলবন্দি করে সেই বোতল আলেম জিন নিয়ে যায়। সাজিদ ভাই তাদের বাড়ির লোকদের ভর্ৎসনা করে চলে আসে আর 2 দিন পর মামুনের বাড়িতে এসে মামুনকে সব সত্য ঘটনা জানায়। পরে সাজিদ ভাই শুনেছিলেন মামুন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্য কোথাও থাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, যারা নতুন শুনছেন তাদের জন্য আমার পরিচয়টি আবার দিতে চাচ্ছি। আমি ডক্টর আলিফ রাজি, ভূত এফএমে প্রায় 8 বছর 9 বছর ধরে আসছি। আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমি একজনের কাছ থেকে পেয়েছি আর কি। তো আসবো করে আশাও ছিল না, আজকে চলে আসছি হঠাৎ করেই গতকালকের নোটিসে। তো যেই আপুটার ঘটনা বলবো তার নামটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ তিনি এসে বলতে চাচ্ছিলেন, কিন্তু যেহেতু বয়স্ক মহিলা প্লাস ওনার ফ্যামিলি আছে, উনি আসতে পারছিলেন না। তো আমি ওনার হয়ে ঘটনাটা বলছি আর কি। এখানে এটা হচ্ছে 2000 সালের ঘটনা। তখন তার বেবির বয়স ছিল 5 মাস। তো তারা ফুল ফ্যামিলি, তার হাজবেন্ড সহ তার একটা বাসায় থাকতেন আর কি, ভাড়া বাসায়। তো ওখানে প্রায় 3-4 বছর ধরে থাকতেন। তো তার বেবির বয়স ছিল 5 মাস আর সাথে একটা কাজের মেয়ে থাকতো। তো সেই বাসাতে আসলে মেয়েটা আসে 6 মাস ধরে, আর তারা থাকতো প্রায় 3-4 বছর যাবৎ এই বাসাতে। তো ঘটনাটা ঘটে হচ্ছে 2000 সালের রমজান মাসে। ঘটনাটা হলো রমজান মাসেই। তো রমজানের শুরুতে যেদিন ঘটনা ঘটে সেদিনের কথা বলছি। তো মেয়েটা আসলে কোনো সমস্যাই ছিল না তার লাইফে, এরকম কোনো প্রবলেমই ছিল না, এরকম কোনো কিছু ঘটছে এরকম তিনি চিন্তা করতেন না। এমন হতে পারে অনেক ঘটনা আছে যে স্বপ্ন দেখছে বা কিছু একটা, না এরকম কিছু না। স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে হঠাৎ করে তার দ্বিতীয় রমজানে এই জিনিসটা চোখে পড়ে, এরকম যে তিনি ঘুম ভাঙে। তো তার অভ্যাস ছিল এরকম যে রমজানে তিনি তার রান্না করতেন হচ্ছে ইফতারের পরপরই তিনি সেহরি রান্নাটা করে ফেলতেন। আর সেহরির সময় যেহেতু তার হাজবেন্ড গরম ভাত খেতে পছন্দ করতো, তো গরম গরম রান্না করার জন্য তিনি রাত 2টার দিকে উঠতেন আর কি। তো সবার বাসায় এরকম কাজের মেয়ে থাকলে দেখা যায় যে তার কাজের মেয়েকেও রাত 2টার দিকে উঠতে হতো সেহরির সময়। তো তিনিও তার কাজের মেয়েকে ডাকতে যায় আর কি। রাত 2টার দিকে তার কাজের মেয়েকে ডাকতে যাওয়ার পর তিনি লাইটটা জ্বালায় তার রুম, কাজের মেয়ের রুমে। বাসাটা বেশ বড়। তো লাইট জ্বালানোর পর দেখে যে কাজের মেয়েটা চিত হয়ে, আমরা আসলে যেটা ডেসক্রিপশন যদি দিতে হয়, চিত হয়ে থাকলে মাথাটা উবুত হয়ে আছে, মাথাটা উল্টা দিকে, বালিশের উল্টা দিকে আছে, মাথাটা উল্টা পাশা দেখা যাচ্ছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে মেয়েটাও ফরফর করে উঠে যায়। আচ্ছা। তো
মেয়েটা এরকম সময় ফিস ফিসে কথা বলছিল। তো ওনার কাছে একটা জিনিস স্পষ্ট শোনা যায় যে এটা আমি রাসেল ভাইকে বলি নাই, আমি এটা লুকিয়ে গেছি। উনি এরকম বলতে শোনা যায় যে আমি অপেক্ষা করতেছি, আপনারা আসেন। এটা ঘুমের মধ্যে বলছিল, আচ্ছা, উল্টা হয়ে। তো উনি এক চিৎকার দেয়, ওনার চিৎকারে মেয়েটাও উঠে যায়। উঠে যাওয়ার পরে বলে যে আপা কি খালামা কি হয়েছে, তুমি এভাবে শুয়েছিলা কেন? খালামা আমি তো এভাবেই শুই। তো ওনার হাজব্যান্ডকে উনি এটা ডিটেল বলে যে আমি এরকম ভাবে দেখছি। হাজব্যান্ড দূর, এরকম সমস্যা না, অনেকের এরকম ঝামেলা থাকতে পারে, অনেকেই ফ্লেক্সিবল বডি, এরকম ঘাটটা ফ্লেক্সিবল থাকতে পারে, কোনো ভয়টার কিছু নেই। তো যেহেতু উনি বাসায় একা থাকতেন, তো হাজব্যান্ড থাকতেন বাইরে অফিসে, তো নজরদারি উনি বেশি বাড়িয়ে দেয় যে মেয়েটাকে একটু দেখবো কি করে না করে। প্লাস মেয়েটারও আসলে কাজ ছিলই ওনার বাচ্চাকে টেক কেয়ার করা, বেবিসিট করা, আর মাঝে মধ্যে টুকটাক হাউসহোল্ড কাজগুলো মেয়েটা করতো আর কি। তো রেগুলার লক্ষ্য করতো মেয়েটা কি করে না করে, তাকিয়ে থাকতো মেয়েটা কি করছে না করছে। হঠাৎ করে পঞ্চম বা ষষ্ঠ রমজান হবে, আচ্ছা, তিনি তার ফ্রিজের মধ্যে আম রেখে দিয়েছিল। মানে আম বলতে জিনিসটা শুনতে কিরকম লাগে যে আম নভেম্বর মাসে, 2000 সালের ঈদটা হয়েছিল ডিসেম্বর, 26শে ডিসেম্বর। তো নভেম্বরের 27 তারিখ থেকে রোজা শুরু হয়েছিল। তো উনি আম রেখেছিল ওই সিজনের আমগুলা ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো সেটা নরম করে ব্লেন্ড করবে ইফতারে খাওয়ার জন্য, দুপুরের পর ইফতারের 1.5 ঘন্টা আগে। তো উনি ব্লেন্ডারে আমটাম ঢুকিয়ে মানে ঢাকনাটা লাগাবে, স্টার্ট করবে সুইচ, এমন সময় মেয়েটা দৌড়ে আসে। মেয়েটা দৌড়ে এসে বলে আপা খালাম্মা আমাকে দেন, আমি বানাই। সে কি করলো, সুইচটাও ছাড়লো, উপরে ঢাকনাটাও লাগালো না, হাতটা ব্লেন্ডারের পুরো ব্লেডের মাঝখানে ফেলে দিল। তো আপনি তো চিন্তাই করতে পারছেন কি হবে সেখানে, একদম থেতলে মানে মাংস থেতলে বের হয়ে যায়, ওখান থেকে ছিটকায় পড়ে, রক্ত ছেড়ে আজকে অবস্থা খারাপ একদম। তো সেদিন আর ইফতারটা প্রপারলি হয় নাই, মেয়েটাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। মেয়েটাকে মানে স্টিচ করে প্রায় 17-18টা স্টিচ লাগে, বাসায় নিয়ে আসে। তো এরকম চলতে থাকলে তো সমস্যা। তো আর মেয়েটার চালচলনটা এরকম ছিল যে রাসেল ভাই, রমজানে তো অনেক মেয়ে দেখা যায় যে 10-12 বছর বাচ্চা বাসায় থাকলে রোজা রাখে, চেষ্টা করে রোজা রাখার, বা মানে বাসার মালিক যদি বলে রোজা রাখার জন্য সে রোজা রাখে। এই মেয়েটা রোজা রাখতো না, কখনো বললেও রাখতো না। তোর চালচলনটা একটু ডিফারেন্ট লাগার কারণে তো ওনারা ডিসিশন নেয় যে না, মেয়েটাকে ওর বাবা মার কাছে দিয়ে দিব। ইভেন মেয়েটাকে যে মহিলাটা দিয়েছিল তাকেও ডাকা হয় যে তুমি এসে ওকে ওর বাবা মার কাছে উঠাই দাও, বুঝাই দাও, কোনো দুর্ঘটনা নেক্সট বার হওয়ার আগেই আমি বেঁচে যাই, মানে এরপরে ঘটতে পারে কোনো দুর্ঘটনা, প্লাস আমার বাচ্চাকে রাখে, আমি ঝামেলা রাখতে চাই না। তো যেই মহিলাটা এই মেয়েটাকে ওই বাসায় দেয় আর কি, সেই মহিলাটা আসে আর কি রাতের বেলা, সকালবেলা আসে। আসার পরে বলে কি ব্যাপার, তোর কি অবস্থা? তো আগামীকাল এরকম মানে দিন হয় যে ওই মেয়েটার বাবা মা আগামীকাল আসবে, আর যে মেয়েটা দিয়েছে সে আজকে আসছে আর কি। তো কথা বলতে বলতে এক ফাঁকে মেয়েটার যেমন খিটমিটে হয়ে যায়। মেয়েটা কি করে, ওনার যে কোলে মানে বাচ্চাটা ছিল, মানে বাচ্চাটা শুয়েছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে মানে একটা কি বলে আছাড় মারে খাটের উপরে। আচ্ছা, তো খুব উল্টাপাল্টা ভাবে বাচ্চাটা পড়ে নাই, যার কারণে বাচ্চাটা বেঁচে যায়। যদি মেঝেতে পড়তো বাচ্চাটা মারা যেত, একদম নির্ঘাত। আর ও রাগের মাথায় গিট করতে থাকে, এমন সময় ওকে বেঁধে ফেলে। ওনারা দুইজনই ড্রয়িং রুমের সোফার হাত পায়ের সাথে বেঁধে রাখে কালকের ওর বাবা মার আসা পর্যন্ত। এবং এই আসা পর্যন্ত বাসার মধ্যে সে ওই চিৎকার করতে থাকে অনেকক্ষণ। প্লাস যেসব খাবার দেওয়া হয়েছিল সেগুলো সে খায়নি। আচ্ছা, পরদিনের বাবা মা আসে এবং বাবা মাকে বলে যে তোমার মেয়ে আমার বাচ্চাকে আছাড় মারছিল, তো এবং আমরা কোনো টাকা পয়সাকে দিব না। তো বাবা মা বলে যে আমরা গরিব মানুষ, সেই কথাবার্তা বলে একটা সময় কনভিন্স করে কিছু টাকা নিয়ে যায় ওনাদের কাছ থেকে। তো যাই মেয়েটাকেও দিয়ে দেয়, মেয়েটা চলে যায়। তো রাসেল ভাই এখান থেকে ঘটনা শুরু। তো যেদিন মেয়েটা চলে যায় তার থেকে 3 থেকে 4 দিন পর হবে, উনি রাত্রে এরকম ইফতারের পর সন্ধ্যার খাবার মানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর কি। আচ্ছা, ইফতারের 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে রাতে যেটা খাবে সেরিতে সেটা রান্না শুরু করে দিয়েছে। তো রান্না করতে করতে এক পর্যায়ে বেল বাজে, বাসার কলিং বেল বাজলে সে যেহেতু কাছাকাছি, আর তার বাচ্চাকে ওই সময় তার হাজবেন্ড দেখছিলেন নাকি। তো কলিং বেল দরজা খুলে দেখে যে কেউ নাই। তো সিঁড়িতে উকি ঝুঁকি দেয় যে কেউ আছে কিনা। পরে আবার তিনি দরজা লাগিয়ে ব্যাক করে, আবারও 2 মিনিট পর কলিং বেল, এবং কন্টিনিউয়াস 3-4টা কলিং বেল। এইবার রাসেল ভাই উনি যেটা করেন যে কলিং বেলটা শুনে দৌড়ে যায়, দরজাটা খুলে রাসেল দেখার জন্য। প্রথমে যে লুকিং গ্লাস দিয়ে দেখে কেউ নাই, তারপরে সে খোলার পর
একটা চিৎকার দেয় যে একটা কালো বেড়াল খুব সুন্দর করে পেরেক দিয়ে গাঁথা ছিন্ন ভিন্ন অবস্থায়, হাত পা মাথা লেজ আলাদা আলাদা করে পেরেক দিয়ে গাঁথা দরজার মধ্যে। বিভৎস দৃশ্য, রক্ত ঝরছে। মানে কিছু যখন কল্পনা করে আপনি আমি কল্পনা তো আসে না রাসেল ভাই সাথে একদম মানে সম্ভব না এটা। তো উনি এক চিৎকার দেয়, তো ওনার হাজবেন্ডকে বলে যে তুমি বাবুকে রেখে আসো, তুমি আসো একা। ওনার হাজবেন্ড হচ্ছে রাজসাক্ষী, এমন হতো সে নিজে সব দেখছে, নিজে সব প্রত্যক্ষ করছে এমন কিছু না। ওনার হাজবেন্ড এসেও একই জিনিস দেখলো। আচ্ছা, দেখার পর বললো তুমি দরজাটা লাগাও, আমি নিচে যাই, দারোয়ানকে জিজ্ঞেস করি কে ঢুকছে কেন। দারোয়ানটা এই বাসাটা খুব অ্যাক্টিভ, এই বাসার একদম নিচে গেটের মধ্যে সামনে দাঁড়ায় সবসময় থাকে। তো দারোয়ানটাকে জিজ্ঞেস করছে কি অবস্থা, এখানে কি হয়েছে, কাহিনী কি, এরকম বাসার উপরে তো আমার ঝামেলা হয়ে গেছে, দরজার মধ্যে কে জানি পেরেক মেরে বিড়াল কেটে টেটে রেখে দিয়েছে। জি। তো দারোয়ান বলে যে আমি এখানে ইফতারের পর থেকে আসি, এখানে একটা বান্দা ভেতরে ঢুকে নেই, ঢুকছে নিচতলা ভাড়াটে, তো দেখা যাচ্ছে যে নিচতলা ঢুকতেছে। তো আপনার উপরে উঠছে এমন কোনো বাসা এমন কেউ নেই। যে তুমি আমাকে ভালো করে বলো তো যে আগামী গত 5-7 মিনিটের মধ্যে এরকম কেউ ঢুকছে কিনা। বলে না স্যার, কেউ ঢুকেনি। আচ্ছা, তো বলেছে তুমি চলো আমার সাথে। তো সে দারোয়ানকে নিয়ে উপরে উঠে দেখে যে সুন্দর করে লাগানো পেরেক গুলা দরজার মধ্যে লেগেছে, কিন্তু কোনো বিড়াল নেই। আচ্ছা, ওই কালো বিড়ালটা নাই এখানে। তো দারোয়ানকে সে পাঠায় দেয়, ভেতরে ঢুকে সে দুয়া কালাম পরে একটা সময় বলে যে রমজান মাস ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আস্তে আস্তে ডিসিশনের দিকে যাচ্ছে যে বাসাটা ছেড়ে দিবে, কারণ এই বাসাটা তো অনেকদিন ধরে আছে তো, আর বাসার মালিকটাও তার খুব বেশ ভালো লাগে আর কি। এই জন্য সে মানে বাসায় থাকতে পছন্দ করছিল, কিন্তু এরকম ঘটতে থাকলে তো আর সম্ভব না। না একদমই না। তো সেদিন এটা ছিল 15-12-13 রমজান হবে এমন সময়, আর রাত্রেবেলা এরকম ভাত রান্না করার জন্য ওঠে 2টার দিকে। মানে অ্যাক্টিভিটিসগুলো এমন সময় হচ্ছিল যখন তিনি উঠছে, মানে কোনো কিছুতে কাজ ব্যস্ত ছিল না, হঠাৎ করে ব্যস্ততা বাড়বে এমন সময় সে এসব জিনিসগুলো প্রত্যক্ষ করছে। আচ্ছা, তো ডাইনিং স্পেসে গেছে, গিয়ে এক গ্লাস পানি ঢেলে খাবে এবং রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে কাজ শুরু করবে এমন প্ল্যানিং আর কি। তো তার হাজবেন্ড এবং তার বাচ্চাটা তখন ঘুমাচ্ছিল। তো উনি রান্নাঘরে আর বাতি জ্বালাতে পারে না, এমন সময় ওই অন্যান্য রুমের লাইট যেগুলি জ্বলছে সেটার মধ্যে দেখতে পাচ্ছে যে রান্নাঘর থেকে একটা মানুষ আসছে। আমি রাসেল ভাই অবয়ব বলবো না, কারণ উনি বলেছে আমি মানুষ দেখছি। আচ্ছা, একটা ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে, একদম নরমাল মানুষের মতো আচ্ছা, ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে রান্নাঘর থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে, এবং এই ঘাড়ের মধ্যে ওই মেয়েটার হাইটটা হচ্ছিল ওনার বাসায় যে কাজের মেয়েটা ছিল, চেহারা যেহেতু দেখতে পারে নাই, তিনি বলছে যে আমি তো জানি না এটাকে, ঘাড়ের মধ্যে বিড়াল একটা, সেই বিড়াল কালো বিড়াল যেটা ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল দরজার মধ্যে। উনি এক দৌড়ে যে দরজা লাগায় সে তার হাজবেন্ডকে ডাকতে থাকে এবং কন্টিনিউয়াস ডাকতে থাকে। ওনার হাজবেন্ড জাগে না। এই আবার বাচ্চাটার কাছে যায়, বাচ্চার কাছে দেখে বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে কিনা, কিন্তু তারপর বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু হাজবেন্ড যাচ্ছে না। এই হাজবেন্ডটা বলে যে আমার হাজবেন্ড রাত্রেবেলা টোকার শব্দ পেলেও উঠে যায়, এত পাতলা ঘুমোর, কিন্তু ও উঠছে না। প্রায় 5 মিনিট ঝাঁকানোর পরে হঠাৎ করে ওনার হাজবেন্ড তাড়িয়ে উঠে বলে যে কি হয়েছে, আমি এরকম অবস্থা, বলে কি হয়েছে, কাহিনী কি, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকতেছি। বলে আর বললো না, আমি একটা আতরের গন্ধ পাইছি, গন্ধটা এত প্রবল আমি না এরপর আর কিছু মনে করতে পারি নাই। আচ্ছা, তুমি যতক্ষণ আমাকে ডাকলা, বলে যে আমি এতক্ষণ এই জিনিস পাইছি, আর আমি এই রান্নাঘরে এরকম একটা ঝাঁকড়া মেয়ে দেখছি, ওনার কাঁধের মধ্যে বিড়াল ছিল, এবং যখন আমি তোমাকে ঝাঁকাচ্ছিলাম তখন আমাদের দরজা ধাক্কা ছিল। ভাইয়া দরজাটা খুলে দেখে বাসায় কেউ আছে কিনা, লাইট টাইট জ্বালায়, পুরো বাসা লাইট জ্বালায়, দেখে কেউ নেই বাসাটাতে। আচ্ছা, তো ওনারা এত কিছু হওয়ার পরে তো কোথায় যাবে বুঝতে পারছিল না, কি হবে, কোথায় যাবে, কার কাছে যাবে। তো যেহেতু মসজিদে সে নামাজ পড়ে, সেই মসজিদের ইমামের সাথে তার আবার সখ্যতা ছিল। তো ইমামকে জিজ্ঞেস করে আমি তো এরকম আমার বাসায় ফেস করছি, আপনি আমাকে কোনো একটা সলিউশন দেন। আচ্ছা, ইমাম বলে যে আপনি সকালবেলা ফজরের নামাজটা পড়েন রেগুলার মানে ইয়ার সাথে, জামাতের সাথে, এবং ইশার ওয়াক্তটা জামাতের সাথে পড়েন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন। প্লাস আপনি রেগুলার সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে এবং রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন বাচ্চা সহ সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক 3বার করে পুরো বডি মাসহ করবেন, যাতে আপনাকে কেউ ধরনের কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা, তো এইটা উনি রেগুলারলি করছিলেন। আর ওনাদের তো প্ল্যান এরকম যে রাসেল ভাই এই মুহূর্তে বাসাটা চেঞ্জ করা সম্ভব না, কারণ সামনে ঈদ, আর ঈদের থেকে বড় কথা হচ্ছে অফিসও তাকে কোনোভাবে ছাড়ছে না, কারণ বাসাতে আপনার
বাসা চেঞ্জ করতে গেলেও তো বাসা খুঁজতে হবে, বাসা খোঁজার পর আবার বাসাতে ওঠা অনেক ঝামেলা, আর এই অল্প সময়ে বাসা খোঁজা সম্ভব না। তখন রমজানের প্রায় 17-18 হয়ে গেছে। যেহেতু সম্ভব না, তিনি ডিসাইড করে যে ঠিক আছে, আমরা যেহেতু 22শে ডিসেম্বর আমাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি ঈদ করতে, রংপুরে ওনাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি, তো আমরা যখন আসবো তখন আমরা ইনশাল্লাহ বাসাটা চেঞ্জ করব, সময় নিয়ে করবো ইনশাল্লাহ, তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আচ্ছা। তো তিনি এই ডিসিশনে যায় আর কি। আর যেটা হচ্ছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, 22 তারিখের আগে 20শে রমজান, 20শে রমজান আছে 20শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর তিনি যাবে, তো যাওয়ার 2 দিন আগে, তো এটা হয় 20শে ডিসেম্বর হিসাব করলে। তো 20শে ডিসেম্বর ওনার এরকম রাত্রেবেলা 2 হাজব্যান্ড ওয়াইফই ওঠে, তো বাচ্চাটাকে উনি দেখতে, বাচ্চার প্রচন্ড কাঁদতে থাকে, তো তিনি বলে যা ঠিক আছে আমি রান্না টান্না মানে ভাতটা বসাই দিই, তুমি বাবুটাকে দেখতে থাকো। তো লাইট টাইট জ্বালায় এবং টিভিও চলতে থাকে। টিভিতে ওই সময় তারা ওই যে মানে ইসলামিক চ্যানেল চলছিল আর কি। তো ওই সময় তিনি উঠার পরে রান্নাঘরে যাওয়ার সময় আপনার ড্রয়িং রুমটা ক্রস করে যেতে হয়। আচ্ছা। ড্রয়িং রুমটা ক্রস করার সময় কিছু ফিস শব্দ আসতে থাকে। এমনও রাসেল ভাই ওনার বাসাটা একটা জায়গায় একটা বা কিছু পাশাপাশি একটা বাসা আছে, পাশাপাশি জানালা, মানে পাশের লোকজন যে সেরির সময় জেগে গেছে এটা দেখা যাচ্ছে। আচ্ছা। তো ফিস শব্দটা পাশের বাসা থেকে না, এটা তার কাছ থেকে খুবই কাছ থেকে শব্দটা আসছে। আচ্ছা। তো যেহেতু এতগুলো অকারেন্স তার সাথে ঘটে গেছে রাসেল ভাই, উনি ওনার হাজবেন্ডকে ডাকলেন। আমি বেশি বড় করতেছি না তো রাসেল, না ঠিক আছে। ওনার হাজবেন্ডকে ডাকলেন। ওনার হাজবেন্ড যখন আসে ওনার সাথে, তো উনি ওনার হাজবেন্ডের সাথে পেছনে যাইতে থাকে ড্রয়িং রুম থেকে। ফিস শব্দ, এবং যতই কাছে যায় ততই মানে অজানা ফিস শব্দ, এই শব্দ তার আগে কখনো শোনেন নাই। আচ্ছা। ড্রয়িং রুমের লাইট জ্বালায় রাসেল ভাই, আপনি জানেন আপনি জ্বালালে কি দেখতেন, এরকম দেখলে আপনি কি করতেন? ড্রয়িং রুমের মাঝখানে একটা পাকা কবর দেখতে পায় তারা, 2 হাজবেন্ড ওয়াইফ, এবং পাকা কবরের মধ্যে অ্যারাবিক ওয়ার্ডে কিছু একটা লেখা, আর চারিপাশে 3 থেকে 4 জন লোক মুনাজাত করছে। আচ্ছা। এবং সবাই আপনার কি ড্রেস পরা বলে, এই যে আমি অজ্ঞান হওয়ার মতো অবস্থা, সাদা লাল না কালো, আমি কি ড্রেস দেখছি আমার কিছুই মনে নাই, কিন্তু আমি দেখছি 4-5 জন লোক মুনাজাত করতেছে এবং আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার হাজবেন্ড পাশে হেল্প চায়, পাশের ফ্ল্যাটে হেল্প চায়, ফ্ল্যাটের লোকজন আমার সাক্ষী, আমার দারোয়ান আমার সাক্ষী। আমি দারোয়ানকে ডাক দেয়, উপর থেকে চিৎকার করে, কারণ আমাকে ফেলে আমার হাজবেন্ড নিচে যেতে পারছিল না, চিৎকার দেয়, নিচের থেকে দারোয়ান দৌড়ে আসে, পাশের বাসা থেকে লোকজন দৌড়ে আসে, গিয়ে দেখে ঘরের কোনো কিছু সমস্যা নেই, সবকিছু সব ঠিকঠাক। আচ্ছা। পরে উনি হাজবেন্ড মানে যিনি আপুটি ঘটনা বলছে, বলে যে আমি আসলে অজ্ঞান হই নাই, কিন্তু অজ্ঞান হওয়ার অবস্থা আমি দেখছি যে আমার বাসার লোকজন দিয়ে ভরে গেছে, মনে হচ্ছে আমার বাসায় ডাকাতি হয়েছে। আচ্ছা। তো আমি রেস্ট নেই ওই দিন রাতের বেলায়, এবং যেহেতু পরশুদিন চলে যাব ঈদের উপলক্ষে গ্রামের বাড়িতে, আপাতত সব বন্ধ করে দোয়া কালাম করে 22 তারিখে তারা রওনা দেয় রংপুরের উদ্দেশ্যে। রংপুরে 22 তারিখে যায় এবং 26শে ডিসেম্বর 2000 সালে ওই দিন ঈদ হয় আর কি। তো 30শে ডিসেম্বর তারা ব্যাক করে। ঈদুল ফিতরে 26শে 30শে ডিসেম্বর তারা ব্যাক করার সময় তারা সাথে করে একটা নিয়ে আসে আর কি, হাফেজ নিয়ে আসে। কোরআনে হাফেজ, উনি বেশ আল্লাহওয়ালা মানুষ, উনি হচ্ছে আপুর আপন চাচাতো ভাই, এবং বলে যে তোমরা যেহেতু বাড়িতে আসো অনেকদিন, তুমি আমার বাসায় কিছুদিন থেকে বেড়ায় যাও, 1 মাস থাকো। তো ওনারা ঘটনাটা বলে প্ল্যানিংটা, যে এরকম 1 মাস আমরা বাসা খুঁজবো, আমি যেহেতু চলে যাই, তুমি তোমার আপার জন্য একটু আমার সাথে আমার বাসায় থাকো। ভাইয়াটা বলছে আর কি, ওই হাফেজ ভাইকে। তো ওই হাফেজ ভাই বাসায় তার ওয়াইফকে নিয়ে আসে, এবং রাসেল ভাই কোনো প্রবলেম নাই, এতদিন যেসব প্রবলেম ছিল কোনো প্রবলেম নাই, নট এ সিঙ্গেল প্রবলেম। ফিস কান্দে, ভালো করে শুনছে, ভালো করে গন্ধ নিচ্ছে, আতরের কোনো গন্ধ আছে কিনা, লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে, বা কোনো প্রবলেম হচ্ছে বা লাইট অফ করলে কিছু দেখছে, এরকম কিচ্ছু পাচ্ছে না। আচ্ছা। 7ই জানুয়ারি সেদিন ওনারা বাসা খুঁজতে গিয়েছিল, বাসা খোঁজাখুঁজি করে বাসায় আসার পরে 3 নাম্বার একটা ফোন আসে। ফোনটা এমন ভাবে যে আপা কেমন আছেন, এটা সেই মহিলা যে মহিলা ওনাকে আগে কাজের মেয়ে দিয়েছিল। তো বলে যে আপা আপনার বাসাতে কাজের মেয়ে নাই, আপনি কি কাজের মেয়ে রাখবেন? তো উনি বলে যে না, আমি এই ঝামেলার মধ্যে আর নাই, তুমি আমাকে আর কোনো ধরনের কাজের মেয়ের খবর দিতে আসবা না, আমি কোনো কাজের মেয়ে রাখবো না, আমার একটা ছোটা বউ আছে, এটাই এনাফ, দ্যাট ইজ এনাফ ফর মি। আচ্ছা। তো বলতেছে যে ওই আগের কাজের মেয়েটার নাম ছিল রুমকি, এই রুমকি কি খবর, বিয়ে শাদী হয়ে গেছে? হাত আপনি জানেন না যে কি কাহিনী? বলে যে রুমকি তো ঈদের 4-5 দিন আগে মারা গেছে, ওকে ওর একটা ওর মানে বাড়িতে লোকজন খবর দিল, আমার পাশাপাশি গ্রাম তো,
তো আমি তো ঈদে ছিলাম, আমি আর দেখা করতে চাইনি ওই জায়গায়, আমি ব্যস্ত ছিলাম। কিন্তু ঘটনা শুনছি যে ওই বাড়িতে ওকে ওই মানে পুঁতে রাখছে মাটিতে, কে জানি। তো ওর আব্বা মা নাকি বলতেছে সবাইকে যে ওকে, ওর শরীরে নাকি অনেক আগে জিনে আসর করছিল, আসর করার পরে জিন আর ওইটা ছাড়ে নাই, ওকে ছাড়ে নাই। তো ওর আবার ঈদের পর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, তো এখন এই কারণেই হয়তো জিনরে কোনো ঝামেলা করে ফেলছে, মাইরে এরকম ঘাটটার মটকাই দিচ্ছে বা কিছু একটা, গ্রামের লোকজন নাকি বলতেছে। তো ওকে এরকম অবস্থায় কবর থেকে পাওয়া যায় যে রক্ত হয়ে সারা শরীর মানে খুবই খারাপ অবস্থা, বিদ্যুটে খালি হাতের কবজিটা মাটির নিচ থেকে বের হয়েছিল। তো যেহেতু লোকজন খুঁজতেছিল, পরে উঠায় দেখে যে হ্যাঁ এটা ওই মেয়েটা। পরে দাফন করে, কিন্তু ঘটনা এরকমই যে উনি মিলাতে চেষ্টা করে। তাই যে ঈদের আগে দিয়ে আমি যখন ঢাকায় আমার বাসায় ড্রয়িং রুমে কবর দেখলাম, এটা কি ওর সাথে কিছুটা রিলেটেড কিনা, ওই মুহূর্তেরই তো ঘটনা যে ঈদের 5-6 দিন আগে মারা গেছে, হতে পারে। তো উনি যেহেতু বলতেছে এখন আর যেহেতু আমি কনসার্ন না, এরপর থেকে আর কখনো উনি কিছু ফেস করে নাই। তো এরকম কিছু একটা হইতে পারে যে হয়তো রুমকি মারা যাওয়ার সাথে সাথে তার এসব প্রবলেম গুলা দূর হয়ে গেছে। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, চলে যাই ঘটনায়। ওকে রাসেল ভাই, দুটো কাহিনী আছে। আমি কি মানে কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি এটা না। একদমই আপনার উপর। দুটোই কাইন্ড অফ লাইক গ্রামের কাহিনী। আচ্ছা আমি একটা দিয়ে শুরু করি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যে আসাদ আঙ্কেলের কাহিনী। উনি জি। মানে আমাদের মানে টিচার ছিলেন আর কি এক সময়। তো ওনার সময়কার কাহিনী, এবং অনেকদিন আগে এটা বলেছিলেন। ওনার সাথে কয়েকদিন আগে দেখা হয়, আবার মনে পড়লো আর কি জি। কাহিনীটা আর কি। যেটা হচ্ছে যে উনি যখন নাকি আপনার ইসের থেকে পড়াশোনা শেষ করেন, উনি একটা চাকরি পান, দ্যাট ইজ ওয়াজ দ্য এডুকেশন বোর্ডে আর কি। এবং ওনাকে ট্রান্সফার করা হয় ঢাকার বাইরের একটা জায়গায়। আচ্ছা, এবং উনি ওই ঢাকার বাইরে চাকরিতে জয়েন করার জন্য উনি ওই জায়গায় যান। এবং বেশ মানে যে জায়গায় যে পৌঁছান সেটা বেশ রিমোট এলাকা, এবং সেখানে আপনার মানে খুব একটা ফ্যাসিলিটি খুব বেশি কিছু নাই। আচ্ছা, এবং সন্ধ্যার পরে ওখানে ইলেকট্রিসিটি থাকে না। মানে বাজার যে এলাকা সেইখানে কারেন্ট আছে, বাট বাকি যে জায়গাটা সেখানে মানে ইলেকট্রিসিটি কোনো সাপ্লাই ছিল না ওকে। সে সময়। তো ওনাদেরকে বোঝানো হয়, উনি দেখা করেন ওখানকার চেয়ারম্যানের সাথে এভরিথিং। তারপর ওনাদের যে ইরিগেশন ডে যিনি কন্ট্রোল করেন ওখানে ডিসি বা সামথিং অফিস, সেখান থেকে ওনাদের বলা হয় যে থাকার জায়গাটা হচ্ছে একটা পুরানো জমিদার বাড়ি, যেটা পরে পরবর্তীতে সরকার অ্যাকুয়ার করে নিয়েছে, এবং ওখানে সব ইরা থাকে আর কি, আপনার যে টিচার অ্যান্ড ওই এডুকেশন কার্যক্রমে যারা আছে ওই কলেজে, তারা ওখানে থাকে। তো ওনাকে নিয়ে যায়, পৌঁছায় দেয় ওখানকার একজন সেই বাড়িতে। ইটস লাইক এ কোয়ার্টার টাইপের। আচ্ছা, অনেক মানুষজন ওখানে থাকে, এবং বিশাল, উনি বলেছে যে বাড়িটা মানে বিশাল একটা বাড়ি। এবং ওটার বাড়ির যে চৌহদ্দি আর কি, যে বাউন্ডারি, সেই বাউন্ডারির ভিতরে ঢুকলে পরে বেশ ফাঁকা জায়গা, এবং সেখানে বিশাল ঝাঁকড়া গাছ, এবং গাছের সাথে আপনার এই ঝুড়ি নেমে গেছে নিচে। আর তারপরে একটা জায়গা আছে ভাঙাচোরা ফোয়ারা আছে, এবং যেগুলো নাকি সাধারণত একটা জমিদার বাড়িতে থাকে, যেই আচ্ছা, বিলাসী জিনিসগুলো সেখানে সবই আছে। রাইট। এবং সেরকম করে উনি যখন মূল যে জায়গাটা থাকতে হয় সেটা বেশ আপনার জরাজীর্ণ অবস্থা। তো ওখানে যান, উনি যে কথা বলেন যে ওনাকে জেনে নিয়ে আসছেন এখানে, সেটা হচ্ছে কলেজের একজন মানে দারোয়ান টাইপের আর কি। তো তার সাথে কথা বলেন যে আমার সাথে এখানে কে আছে, বলে আর কে থাকছে, বলে স্যার থাকার জন্য তো অনেকে এলোকেট করা হয়েছে জায়গাটা, কিন্তু সবাই কিন্তু থাকেন না স্যার, আপনাকে কিন্তু বেশিরভাগ সময় একাই থাকতে হবে। আচ্ছা। তো বলতেছে কেন আমাকে একাই কেন থাকতে হবে, বলতেছে একাই থাকতে হবে কারণ ওনারা যারা আছে টিচাররা, ওনারা বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে পরিবার নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকতেছে বা অন্য কোথাও চলে গেছে, এখানে তো এখানে পরিবার নিয়ে থাকার অবস্থা নেই, আলাদা কামরা তো দেখতেছি, মানে আছে আলাদা কামরা আছে, বাট ওনারা থাকেন না। আচ্ছা। তো শুনে উনি বেশ একটু হন যে আমাকে এত বড় থাকতে হবে, মানে এরকম একটা বড় জায়গা এবং পুরানো জরাজীর্ণ জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ি শুনলেই মানুষের একটু মানে ভয় ভয় লাগে আর কি। তো যাই হোক, তো উনি ওখানে উঠেন জিনিসপত্র নিয়ে, ফার্স্টের দিনটা উনি ওখানে কাটান, সারাদিন চলে যায়। বলে দুপুরের পর ওনার বেশ ভালো লাগা শুরু করে, বিকালের দিকে বেশ সুন্দর বাতাস বইতেছে, হ্যাঁ, এবং মানে গাছেরই, এবং খুব একটা মানুষজন উনি দেখেন না ওইখানে, যে হাঁটা চলা করে এরকম মানুষও নাই। আচ্ছা। বলে যে বিকালের দিকে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা দূরে খেলাধুলা করছে, বাট পরের দিকে বিকাল যখন পড়ে আসতেছে কোনো মানুষ নাই, হঠাৎ করে পুরো নীরব হয়ে গেল। তো যখন সন্ধ্যা হয়েছে, শুনতেছে উনি যে প্রচন্ড যে পাখি
অনেক পাখি এবং কাক ওই যে গাছটার মধ্যে মানে খুব মানে ডাকাডাকি করতেছে, ভয়ঙ্কর রকমের ডাকাডাকি, মানে ইটস লাইক কাইন্ড অফ অ্যাবনর্মাল টাইপ অফ ডাকাডাকি, যেটা নাকি আচ্ছা সাধারণত আমরা শুনি না। লাইক মানে কিছু একটা মানে সামথিং লাইক দ্যাট। এর মধ্যে কাকের ডাকের মধ্যে হুম। একটা ডাক খুব মানে কর্কশ, সেটা বললো যে ওইটা হচ্ছে দাঁড় কাক। দাঁড় কাক, আচ্ছা দাঁড় কাক ডাকতেছে এবং বলতেছে যে এই দাঁড় কাকের ডাকটা শুনে ওনার কাছে গা শিরশির শিরশির করতেছে, কেমন জানি। আচ্ছা তো ওনাকে যে থাকতে দেওয়া হয়েছে নিচতলায় হুম একটা রুমে, সামনে একটা বারান্দার মতো আছে ছোট। হুম। তো ওই সময় জাস্ট সন্ধ্যা হয়ে আসার আগেই ওই দপ্তরি বা যে নাকি আর কি দারোয়ান সে আসছে, হুম এসে বলতেছে যে স্যার আপনাকে এই যে আপনার যে ল্যাম্প হুম দিয়ে গেলাম এটা আপনি জ্বালায় নিয়েন, হুম। ম্যাচ আছে, আর প্রয়োজনে যদি আপনার মোমবাতি লাগে এটা আপনি অমুক জায়গায় পাবেন, এই ড্রয়ারের মধ্যে মোমবাতি আছে। হুম। আর এই আপনার একটা বলি যে এখন কিন্তু আপনি যে আজকে উঠতেছেন, আজকে কিন্তু আপনার সাথে কেউ নাই এখানে। আচ্ছা এবং সম্ভবত 2-3 দিন কেউ থাকবে না। তারপরে এখানে অমুক একজন আরেকজন আছে বলতেছে যে উনি একা সিঙ্গেল, উনি হয়তো আসবে, তো উনি আপনার 2-3টা রুম পরে থাকবে আর কি। হুম। আর স্যার রাত্রেবেলা আপনি এখানে মানে চলাফেরা করেন না খুব একটা, সাপ খোপের উপদ্রব আছে, ইসের উপদ্রব আছে, রাতে খুব একটা আগেই হাঁটাচলা- সাবধান করে আগেই দিলেন। চলে। তো উনি বলতেছে দপ্তরিকে, কেন রাত্রে চলাফেরা করলে কি হুম তোমরা কি এনে দাও না, কার্বলিক অ্যাসিড ট্যাসিড দাও না, সাপ থাকলে তো সাপ তো আসবে না। তো অ্যাসিডটা যেহেতু তোমাদের সরকারি একটা বা মানে কলেজের একটা হুম। সরকারি হোক বা যেটা হোক আর কি, তোমাদের যেহেতু একটা মানে এটা একটা কলেজের থাকার অংশ। জায়গা, মানে অংশ, হুম। তোমরা তো এখানে কার্বলিক অ্যাসিড দিবে, তোমরা দায়িত্ব পালন করো না। আমি কিন্তু যদি এরকম পাই আমি কিন্তু লিখবো, হুম আর ভালো কাজ করলে তোমরা আমার কাছে বকশিস পাবে, এই সেই বলে টলে আর কি। সে বলছে, তো বলছে স্যার যেটাই হোক আপনি রাত্রে খুব একটা চলাফেরা করেন না এখানে। এই তো ওনাকে বালতিতে পানি টানি সব দিয়ে রেডি করে দিয়ে ওই লোক চলে গেছে। হুম তো প্রথম দিন রাত উনি বললো যে আমি ওখানেই জ্বালাইছি ওই যে আপনার এই ল্যাম্প, ওনাদের যে লণ্ঠন দিছে আর কি, হ্যাঁ। তো লণ্ঠনটা জ্বালাই আমি আমার মতো সবকিছু গুছায় গুছায় রাখতেছি। যে খুব প্রাচীন মানে জায়গা এবং মানে বেশ বড়, মানে ছাদের উচ্চতায় প্রায় 15 ফিটের উপরে হবে, হুম মানে উপরে এখন তো যে সব 9 ফিটের ছাদ, যে ওরকম 15 ফিটের উপরে ছাদ, উঁচা উঁচা ছাদ এবং চারিদিকে। তো রুমটার মধ্যে উনি থাকলো, উনি ওখানে যে লাগোয়া ওইটার সাথেই আবার লাগোয়া বাথরুম ছিল, বলে সেটাও দেখছি, সেটাও বলছে মোটামুটি বেশ ভালোই এবং বেশ বড়। হুম। তো থাকলো রাতের বেলা বলতেছে যে পরিবেশটা কেমন জানি একটু আরো হয়ে গেল, মানে আরো কোয়াইট। হ্যাঁ, মানে ঝিঝি পোকা ডাকতেছিল বলে একসময় ঝিঝি পোকাও চুপ হয়ে গেল, ঘুমিয়ে হুম। তো ঘুমায় গেছে উনি। যে এক সময় উনি ঘুমের মধ্যে শুনতেছে কারা জানি মনে হচ্ছে ওখানে ওই বাসার যে বারান্দা ওখানে মানে কথাবার্তা বলতেছে, মানে আচ্ছা মানুষের কথাবার্তা শুনলে যেরকম মনে হয় হঠাৎ মানে মানে অগোছালো কথাবার্তা, হুম হুম অগোছালো কথাবার্তা, মানে ছেলের গলা আর কি, পুরুষেরই গলা, মানে এইটা ওইটা বলতেছে। তুমি বলছো কি রাতের বেলা কি এখানে ইটস লাইক কেউ একজন এখানে কোনো একটা অনুষ্ঠান করতে আসছে বা সামথিং। আচ্ছা আচ্ছা হয় না যে অনুষ্ঠান করলে আমরা যেমন ধরেন একটা ওই যে মানুষজন বসে থাকে দড়ি দিয়ে কিছু বাঁধবে, কিছু চেয়ার সাজাবে, এরকম আর কি। হুম। তো উনি মনে করলো এখানে কি এরকম কিছু হয় নাকি রাতে। তো উনি উঠলো, উঠে বিছানা থেকে উঠে চিন্তা করলো যে আমি একটু একই সাথে ফ্রেশ হই আর দেখি কি ব্যাপারটা কি। হুম। তো উনি গেল বাথরুমে, বাথরুম থেকে এসে তখন শুনতেছে শব্দ আছে, ঠিক জানালার কাছে গেছে। হুম। জানালার কাছে যে রাসেল ভাই জানালার যে ফাঁকা ফাঁকাই ছিল কাঠের, হুম হুম উনি তো তাকায় দেখে কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, পুরাই কোয়াইট হয়ে গেছে। ইটস লাইক একই রকম কোয়াইট, মানে থম থম একদম নিরবতা। তো ওনার কাছে মনে হয় বেশ অবাক লাগলো যে এটা ঘটনাটা কি, এরকম কেন হলো। হ্যাঁ, এবং ঠিক যখন উনি এটা ভাবছে তখন ওনার মনে হলো যে ওনার যে বিছানার পাশে জানালা পাশ দিয়ে সব করে মানুষজন যাচ্ছে। তো উনি একটু থতমত খেয়ে উনি ভাবলো যে আসলে এটা একটা আসি, এটা মানুষ, একটু ভূতের ভয় তো পাইছি, হুম। প্লাস চিন্তা করলো যে মানুষও তো হতে পারে, আবার চোর টোরও হতে পারে, হয়তো কেউ আসে না এখানে। উনি চুপচাপ শুয়ে পড়ছে রাতের বেলা। আচ্ছা যাক, ওনার প্রথম রাত পার হলো এবং উনি প্রথম রাতটা আসলে এনজয় করছে। আদারদের ওই আচ্ছা। শব্দ, উনি বললো যে এটা বেশ ভালোই ছিল। হ্যাঁ। উনি খুব মজার মানুষ, কিন্তু উনি বলছে যে আমি অ্যাকচুয়ালি মানে এনজয় করছি, একটু অ্যাডভেঞ্চারাস লাগছে আমার কাছে। আবার তো এই অ্যাডভেঞ্চার থেকে উনি ওই সেকেন্ড রাতে ওই যখন ইটি করে দিছে, ওনার গল্পের বই পড়ার অভ্যাস ছিল মাসুদ রানা, এই মাসুদ রানা পোয়েটারে আরো বেশি উনি মানে খুব এনার্জাইজ হয়ে হুম। রাতের বেলা উনি ওই দিন রুমের দরজা খুলে রাতের বেলা বাইরে গেছে বারান্দায়। আচ্ছা তো বারান্দায় যে উনি সুন্দর করে রুমের ভিতরে একটা মোড়া ছিল, মোড়া নিয়ে বসে আছে। হ্যাঁ। মোড়া নিয়ে বসে 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 অনেক রাত হয়ে গেছে, ওনার ধূমপান অভ্যাস ছিল, ধূমপান করছে। হুম করতে করতে এক সময় মনে হলো যে না, ঠান্ডাটা একটু বাড়তেছে, মানে ওই সময়টা শীত পড়ি অবস্থা আর কি, যে ঠান্ডাটা বেড়ে যাচ্ছে।
এখন রুমের মধ্যে চলে যাওয়া ভালো, বা আমি একটা চাদর নিয়ে আসি। তো রুমে গেল, যে উনি যে একটা শাল ছিল, শাল গায়ে চড়ায় উনি বাইরে আসছে। তো বাইরে যখন আসছে তখন দেখতেছে হঠাৎ করে মনে হচ্ছে যে গাছের ফাঁক দিয়ে ফোকর দিয়ে কুয়াশা বেড়ে যাচ্ছে। পুরো জায়গাটা মনে হয় কুয়াশায় ছেয়ে গেল, মানে খুব অল্প সময়ের মধ্যে মানে কুয়াশা ভেসে এসে পুরো জায়গাটাকে ছেয়ে ফেললো। এবং তখন মনে হচ্ছে ওনার যে মাথার উপরে যে জায়গাটা, যে জায়গাতে উনি বসেছিল বারান্দা, তার উপরে বারান্দাতে খট 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 শব্দ। ইটস লাইক মানে যদি পুলিশ বা কোনো আর্মি এরকম কোনো বাহিনী যদি পায়, বুট পরে কোথাও হাঁটাচলা করে, সেরকম ওই সিঁড়ি দিয়ে উঠে ওখানে উঠে যাচ্ছে। আচ্ছা, উনি খুব আস্তে 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 হেঁটে হেঁটে উঠে ওখানে গেছেন। তো যে উনি সিঁড়ির কাছে কাউকে পান নাই, সিঁড়ি দিয়ে আস্তে 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 উঠছে। উনি নিজে পাটি পিটিপে উঠছে, উঠে দেখতেছে সিঁড়ির যে শেষ প্রান্তটা ধোঁয়াশা, একই সাথে কুয়াশাও আছে বাইরে প্রচন্ড। ওইখানে মনে হচ্ছে কে কথা বলতেছে, গম করে কথা বলতেছে এবং ই করতেছে। তো কিছু দেখা যাচ্ছে না। তো উনি আস্তে আস্তে করছে কি, ওই যে দেয়ালের সাথে ঘেসে 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 যাচ্ছে। তো যখন যাচ্ছে তখন হঠাৎ করে উনি কাছ থেকে শুনতেছে যে লাইক আপনার এই ভাষায় কথা, মানে উর্দু ভাষা, পাকিস্তানি ভাষায় কথা বলতেছে, মানে পাকিস্তানি ইন্ডিয়ান, মানে আর হিন্দি উর্দু এরকম একটা ভাষা। তো এরকম কি কথা ধমক দিচ্ছে কাকে, ইটস লাইক মানে কেয়া বলতে হো বা এরকম কিছু একটা, সামথিং লাইক দ্যাট। তো উনি শুনে আরো কাছে গেছে কি ব্যাপার। এবং যখন নাকি মোটামুটি উনি শব্দের খুব কাছাকাছি সোর্সের কাছে চলে আসছে, তখন উনি মানে 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 দেখতেছে যে আবছা একটা অন্ধকারের মধ্যে যে একজন মানুষ এর মতো একটা অবয়ব, আর পাশে আরো দুইজন লম্বা লম্বা অবয়ব, পাশে তারা কিছু বলতেছে কাউকে, আচ্ছা, সামথিং লাইক দ্যাট। তো এটা দেখে উনি মানে চিন্তা করলো কি ঘটনাটা কি। এই সময় ওনার হাতের সাথে পাশের যে দরজা ছিল, ওই দরজার যে একটা তালা মারা, তালাটা কট করে শব্দ মানে লেগে গেছে, আচ্ছা, খটাস করে শব্দ হয়েছে। শব্দ হওয়ার সাথে সাথেই একটা দমকা বাতাস অনুভব করছে উনি ওনার কানের কাছ দিয়ে, আর মনে হলো কয়েকটা হাসির শব্দ। হাসিটা ইটস লাইক ছেলেও না মেয়েলিও না, আচ্ছা, খুব উদ্ভট ভাষার ওই রাসেল ভাই। ইটস লাইক আমরা অনেক সময় মানে হরর মুভিতে এই ধরনের হাসি শুনে থাকি, ইটস লাইক পজেসড মানুষের এরকম হাসির শব্দ শুনছে। এবং সাথে সাথে উনার মাথাটা কেমন ঘুরে উঠছে, মাথা চক্কর দিয়ে উঠছে। এবং উনি কোনো মতে নিজেকে ধাতস্থ করে দাঁড়ায় উনি দেখতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো উনি কিভাবে হেঁটে ওনার রুমে আসছে হি ডাজন্ট নো। এবং ওনার জ্বর এসে যায়, প্রচন্ড জ্বর আসে। এই আতঙ্ক বা ভয় থেকেই হয়তো প্রচন্ড জ্বর আসে। উনি রাতের বেলায় বুঝতে পারে যে ওনার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। উনি তখন প্যারাসিটামল ট্যাবলেট খুঁজে ওনার ইসের থেকে বের করে খায়, খেয়ে শুয়ে থাকে। কোনো মতো ওনার নেই। পরে ওনার অনেকদিন ঠিক মতো ওনার চেতনা ঠিক মতো ফেরেনি। কয়েকদিনই উনি এরকম জ্বরের মধ্যে এরকম প্রলাপকে কাটাইছিলেন। তারপর নাকি ওনাকে ওখানে আর উনি ছিল না। ওনার যখন পুরোপুরি সুস্থ ফিল করে, উনি তখন চোখ মেলতেন, তখন উনি দেখতেন যে মানুষজন ওনার আশেপাশে আছে, পরিচিত জনরা। তো পরবর্তীতে উনি শোনেন যে ওনাকে ওনার বাড়িতে নিয়ে আসছে। উনি যখন পুরোপুরি একটু সুস্থ হন, তাকে বাড়িতে নিয়ে আসছে ওনাকে, ওনাদের যে দেশের বাড়ি ছিল ডিস্ট্রিক্টে ওখানে। এবং উনি তখন শুনে যে উনি নাকি ওনাকে পাইছিল ওরা ওই রুমের মধ্যেই সকালবেলা, অসুস্থ অবস্থা, গায়ে অসম্ভব জ্বর। যদি ওই সময় পানিপট্টি বা ওরকম না দিয়ে জ্বর কমানো না যেত, হাসপাতালে না নিত, তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। পরে ওনাকে ওই অবস্থা থেকে ওনার ফ্যামিলি ওনাদের বাসায় নিয়ে আসছিল। সো উনি আর ওখানে ওই পরে আর জয়েনই করেনি। অন্য কোথাও থাকবে কি না করবে উনি আর জয়েনই করেনি। পরবর্তীতে উনি ঢাকায় চলে আসে, এসে অন্য প্রফেশন, ওই টিচিং এরই অন্য এসে চলে যান। তো এটাই ছিল স্টোরি। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা চলে যাই, আমাদের একজন নতুন অতিথি আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি উনি দেশের বাইরে থাকেন, এবং তিনি যেখানে থাকেন সেখান থেকে আমরা প্রচুর ইমেইল পাই। তার কাছ থেকে শুনে তার পরিচয় এবং তারপরে তার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার, ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে নয়ন হোসেন হাবিব, আসছি ঢাকা দোহার থেকে। স্যার ভাই, এখন যে ঘটনাটা বেসিক্যালি শেয়ার করবো, এটা দেশের আপনি বাইরে। থাকেন কোথায়? জি, আমি থাকি সৌদি আরবিয়া। রাইট, জি জি। তো এখন যে ঘটনাটা বেসিক্যালি আমি শেয়ার করবো, এই ঘটনাটা মিডল ইস্টের একটা ঘটনা। এক্স্যাক্টলি আমি আসলে দেশটার নাম এখানে উল্লেখ করতে চাচ্ছি না, আচ্ছা কারণ যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার নিষেধাজ্ঞা থাকার কারণেই। আচ্ছা। তো মিডল ইস্টের ঘটনাটা বলার আগে আমি একটু বলতে চাই, ওই দেশটাতে আসলে যেটা হয়, একজন মানুষ মারা যাওয়ার পর, একজন মানুষ যদি নর্মাল ভাবেও মারা যায়, বেসিক্যালি তার লাশটা তার বাসাতে আসলে গোসল করানো হয় না আমাদের বাংলাদেশের মতো। ওখানে যেটা হয়, এলাকা ভিত্তিক যেই গভর্নমেন্টের যেই হাসপাতালগুলো থাকে সেখানে তার লাশটা নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে গোসল করানো হয়। তো যারা গোসল করায় তারা সেই পেশায় সেখানে নিয়োজিত থাকে। তো আমার ঘটনাটা বেসিক্যালি যিনি গোসল করান তাকে নিয়ে থাকে, সে একজন
ব্যক্তিকে নিয়ে। খুব অন্যরকম একটা টপিক এবং খুব অন্যরকম একটা ঘটনা জি, জি। হবে সেটাই আশা করছি। অবশ্যই। জি। তো যার ঘটনাটা আসলে তাদের একটু ডিউটি টাইম থাকে, তখন আসলে তার ডিউটি ছিল না। ওইখানে কি গোসল আমাদের মতো করেই করায়? জি, এভাবে জি, একই জি। একই প্রসেস জি, একই ভাবে? সেটা হাসপাতালের একটা কক্ষে হয়। আচ্ছা, এখানেও হয় হাসপাতালে? এখানেও হয়, জি। বাট ওখানে এটা অ্যাভেলেবল। আচ্ছা। ওটা নিয়ম ওখানকার। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, তো তার আসলে সেদিন মানে ওই সময়টা তার ডিউটি ছিল না, তিনি তার রুমে ছিলেন এবং তার সাথে তার একজন সহকর্মী থাকে। হুম। বাট আনফরচুনেট সেদিন তার সহকর্মী তার সাথে ছিল না, কোনো একটা প্রয়োজনে তার সহকর্মী তার বাসায় চলে গিয়েছিল। তখন আসলে ছিল মধ্যরাত, তার কাছে একটা ফোন আসে হাসপাতাল থেকে, তাকে জানানো হয় একটা লাশ এসেছে হাসপাতালে, এখন এটা তোমাকে গোসল করাতে হবে। তখন তিনি তাদেরকে জানান যে আমার সহকর্মী আমার সাথে নাই, আর এখন তো আমার ডিউটি না। যারা এখানে এখন কর্মরত ছিলেন তারা কোনো কারণে এখন গোসলটা করাতে পারবেন না, সো আপনাকে আসতে হবে। তখন তিনি আসলে যান হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পর তিনি যেটা দেখতে পারেন যে বারান্দার মধ্যে একটা লাশ রাখা এবং একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা, এবং সাদা কাপড়টার উপর অনেকটা রক্ত ভেজা আসে। তখন তিনি তাদেরকে প্রশ্ন করেন আসলে এই লাশটা তার কি হয়েছিল। তখন তাকে জানানো হয় যে আসলে উনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওনাকে নেওয়া হয়েছে। তো উনি তাদেরকে জানান আসলে আমার সাথে আমার সহকর্মী নাই, আমাকে সাহায্য করার জন্য একজন মানুষ দিতে হবে। তো আসলে লাশ গোসল করার ব্যাপারটা ওখানে আসলে মানুষ আরো এমনিতে করাতে চায় না, যারা এই পেশায় নিয়োজিত থাকেন। তো তাকে জানানো হয় ঠিক আছে, আপনাকে জাস্ট আমি একটু হেল্প করতে পারবো, বাট পুরো কাজটা আসলে আপনার সাথে আমরা করতে পারবো না। তখন একজন মানুষ তিনি তার লাশটা ওই গোসল কক্ষে নিয়ে যান। আচ্ছা। তো নিয়ে যাওয়ার পর তিনি তার সাথে যে লোকটা তাকে হেল্প করছিল তিনি তখন রুম থেকে বের হয়ে যান। তখন তিনি রুমে একা। তো তিনি তার সামনে একটা ডেড বডি রাখা। তিনি ভাবছিলেন যে এই লোকটা হয়তো বা কিছুদিন আগেও জীবিত ছিল, এখন তিনি মারা গেছেন। একটা সময় হয়তো বা তিনিও মারা যাবেন, এই সময় হয়তো বা কোনো একদিন তাকেও কেউ এভাবে গোসল করাবে। তো এটা ভাবছিলেন আর একটু একটু করে তার সামনে যাচ্ছিলেন। গিয়ে তিনি তার ওই সাদা কাপড় দিয়ে মোড়ানো চাদরটা তার গায়ে থেকে উঠাই ফেলেন। উঠানোর পর তিনি যেটা দেখতে পারেন যে আসলে যেহেতু রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, লাশটার আসলে মাথাটা পুরো থেতলানো ছিল, বডির অন্য কোথাও কোনো কিছু হয়েছিল না, জাস্ট মাথাটা থেতলানো ছিল। আচ্ছা। এটা দেখে তিনি একটু বিচলিত হন যে আসলে খুব ভয়ানক একটা অবস্থা ছিল লাশটা। তিনি এমনিতেই সব লাশ টুকটাক গোসল করিয়েছিলেন আগে পরে, বাট এটা অনেকটা ভয়ানক ছিল। তো দেখেন তখন তিনি তার গোসলের কাজ শুরু করেন। তো গোসলের কাজ যখন তিনি শুরু করেন, প্রথমে নর্মালি তিনি মাথার দিকে পানি ঢালতে থাকেন। পানি যখন মাথার দিকে ঢালেন তিনি দেখতে পারেন যে ওই থেতলানো অংশগুলো থেকে কিছু অংশ পড়ে যাচ্ছে। তখন তিনি অনেক যত্নে আসলে তার গোসলটা করাতে থাকেন। তো একটা সময় মাথার দিকে ধুয়ে তিনি যখন পায়ের দিকে যান, তিনি উপরের দিকে তাকিয়ে দেখেন মনে হচ্ছে যে মাথার দিকে তিনি গোসল করান। তো তিনি বেশ কয়েকবার আসলে গোসলটা করাতে থাকেন। আচ্ছা। কিন্তু তিনি দেখেন যে তার কাছে লাগতে ছিল যে আসলে লাশটা তিনি গোসল করাতে পারছেন না, মানে মোটামুটি পানি শুকিয়ে যাচ্ছে তার বডি থেকে। তো তিনি জিনিসটা দেখে একটু অবাক, এরকম কেন হচ্ছে। তারপর তিনি তার গোসলের কাজ মোটামুটি বেশ একটা সময় নিয়ে শেষ করেন। তারপর যখন তাকে কাফনের কাপড় পরিধান করাবেন, তখন তো আসলে কাফনের কাপড় একা পরিধান করা সম্ভব না, সেজন্য তিনি একজন মানুষকে ডাকেন। তিনি আসেন এবং দুজনে মিলে তাকে কাফনের কাপড় পরিধান করেন। এবং কাফনের কাপড় পরিধানের লাস্টে যে একটা সুতা দিয়ে মাথার দিকে এবং পায়ের দিকে বাদ দেওয়া হয় কাফনের কাপড়, এবং পেটের দিকে একটা। তো তিনি যেটা লক্ষ্য করতেছিলেন, মাথার দিকে যখন বাদ দিয়ে তিনি পায়ের দিকে যান, তিনি তাকিয়ে দেখেন যে মাথার দিকের বাদটা অলরেডি খোলা। এটা দেখে তিনি আবার পায়ের দিকে বাদ দিতেন, মানে কয়েকবার তার সাথে বিষয়টা ঘটে। তখন তিনি আসলে ভাবেন যে আসলে এগুলো কি হচ্ছে, কারণ কখনো এরকম হয় না নর্মাল। তারপর তিনি বাইরে গিয়ে তাদেরকে অন্য সব সহকর্মীদেরকে বলেন যে তোমরা এটা গিট দিয়ে কবরস্থ করে ফেলো। তখন তিনি তার বাসায় চলে আসেন। বাসায় যখন চলে আসেন অনেকটা সকাল তখন হয়ে গেছে। তো তিনি ঘুমানোর জন্য তার বেডে যাবেন। আমরা জানি নর্মালি অ্যারাবিকরা লম্বা ধরনের ড্রেস করে থাকে, যেটা আমাদের বাংলা ভাষায় আমরা বলি তুপ জাতীয়। আর সেই তুপের যে পকেটগুলো থাকে, সাইড পকেট, সেগুলো বেশ বড় হয়। তো তিনি যখন তার তুপটা খোলান, তিনি যেটা দেখতে পারেন যে তার ওই তুপের পকেটের মধ্যে ওই যে বাঁশের যে থেতলানো যে অংশগুলো ছিল, একটা অংশ সেখানে ঢুকে আসে। এটা দেখে তিনি একটু বিমোহিত হন যে আসলে এটা কি করে এখানে আসলো। তারপর তিনি সেই অংশটাকে, যেহেতু তারা এই পেশায় নিয়োজিত, তত বেশি ভয় না পেয়ে সেই অংশটাকে তিনি বাহিরে ফেলায় দেন এবং খুব ক্লান্ত থাকেন, সেজন্য তিনি ঘুমায় পড়েন। তো যখন তিনি ঘুমায় পড়েন, ঘুম থেকে যখন নর্মাল আপনি বলে তার রুমে দুটা বেড ছিল, তিনি একটা বেডে ঘুমাতেন আর একটা বেডে তার সহকর্মী ঘুমাতেন। তো তিনি যখন ঘুম থেকে ওঠেন দেখেন যে তার পাশের বেডে একজন লোক ঘুমিয়ে আছে, তার পুরো বডির মধ্যে সাদা একটা ব্ল্যাঙ্কেট জড়ানো। তো তিনি ভাবেন হয়তো বা আমার সহকর্মী চলে আসছে কোনো একটা সময়, আমি ঘুমিয়েছিলাম, আমাকে আর ডাকি। তো সাদা ব্ল্যাঙ্কেট, তিনি তার সহকর্মীকে ডাকতে থাকেন নাম ধরে।
কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স আসছিল না। সেজন্য তিনি উঠে তার সহকর্মীর বেডের ওখানে যান, গিয়েও তাকে বেশ কয়েকবার ডাকেন, কিন্তু কোনো রকম শব্দ তিনি পাচ্ছিলেন না। একটা সময় তার সেই সাদা ব্ল্যাঙ্কেটটা তিনি সরান। রাসেল ভাই অদ্ভুত ঘটনাটা তখনই তিনি দেখতে পারেন। তিনি যেটা দেখেন, সাদা ব্ল্যাঙ্কেটটা সরানোর পর এখানে কোনো মানুষ শোয়া নেই, এখানে একটা সাদা কাফন জুড়ে একটা লাশ শোয়া। এটা দেখে আসলে তিনি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন না। তিনি শাউট করে একটা দৌড় দেন। দৌড় দেওয়ার পর পাশের রুমে থেকে লোকজন চলে আসে, তাকে প্রশ্ন করে তোমার সাথে কি হচ্ছে। তখন তিনি তাকে বলেন যে আমার পেটের মধ্যে কে যেন একটা লাশ রেখে গেছে তোমরা সাথে। তো বেশ মানুষজন তার রুমে যায়, গিয়ে দেখে সেখানে আসলে কিছুই নেই, একটা বেড এমনি রাখা। তখন তারা তাকে জানায় তুমি হয়তো বা এই পেশায় নিয়োজিত, সেজন্য হয়তো বা তোমার স্বপ্ন দেখছো, সেজন্য তুমি ভাবছো তোমার সাথে এটা ঘুরছে, আসলে কিছুই হয় না, তুমি রিল্যাক্সে ঘুমিয়ে পড়ো। তখন তিনি তার রুমে আসেন এবং এসে তিনি যেটা দেখতে পারেন, ওই বেডের মধ্যে ওই সেই অংশটা যিনি সেটা সকালে ফালাই দিয়েছিলেন, সেই অংশটা তার বেডের মধ্যে পড়ে আছে। তিনি অবাক হন, এটা এখানে আবার কি করে আসলো। তিনি তারপর সেই অংশটাকে আবারও ফালিয়ে দেন। ফালিয়ে দেওয়ার পর নর্মালি তার বেশ কয়েকটা দিন কেটে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার কলিগটা না কোনো রকম ফোন ধরতেছে না বাসায় আসতেছে। তার সাথে অন্য একজন মানুষকেও দেওয়া হয় কাজ করার জন্য। কিন্তু প্রায় 3-4 দিন কেটে যাওয়ার পর তার কাছে তার কলিগের একটা ফোন আসে। তার কলিগ তাকে জানায় যে শহর থেকে প্রায় একটু গ্রাম্য দিকে একটা জায়গায় একটা মানুষ মারা গেছে, তাকে ওখানে গোসল করানো হবে এবং কবরস্থ করতে তারা তিনি এখানে চলে আসেন। তো তিনি তখন বিকাল ছিল, তিনি তার নিজের গাড়ি ড্রাইভ করে তিনি যান ওখানে। যার পর দেখেন যে হ্যাঁ, তার কলিগ একটা বাসার সামনে দাঁড়িয়ে আছে এবং বাসাটা একদম নির্জন, মরুভূমির মাঝখানে এরকম জায়গাতে বাসাটা ছিল। এগুলো হয় আরব দেশে, এগুলো থাকে, নির্জন নির্জন বাসা থাকে। তো তিনি বাসার গেটের সামনে তার কলিগকে দেখে তার সাথে তিনি ভেতরে ঢুকেন। তো ঢুকে দেখেন যে একটা লাশ থাকে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। তিনি তাকে বলেন যে আসলে এই বাসার মানুষ কোথায়, যে এই বাসার মানুষ সবাই ভেতরে আছে, আমরা গোসলের কাজ সম্পন্ন করলে তখন তারা লাশটাকে দাফন কাজ করবে। আচ্ছা। তো দেখে ওখানে একটা খাটিয়ার মধ্যে একটা লাশ রাখা। তো তিনি যান, যার পরে লাশটার মধ্যে সাধারণত একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তো যখন তিনি লাশের সাদা কাপড়টা উঠান, তখন আরেকটু অদ্ভুত ব্যাপার তার সাথে ঘটে গেছে। তিনি দেখতে পারেন যে আসলে ওখানে আসলে কোনো অপরিচিত কোনো লাশ থাকে না, যে লাশটাকে তিনি 10 দিন আগে গোসল করিয়েছেন এবং সেটা দাফনও হয়ে গেছে, সেই থেতলে যাওয়া সেই লাশটাই এখানে পড়ে গেছে। এটা দেখার পর আসলে রাসেল ভাই তিনি নিজেকে কোনোভাবেই আসলে ধরে রাখতে পারতেছিলেন এবং তিনি যখন লাশটার দিকে উঠে দাঁড়ান এবং পাশে তাকিয়ে দেখেন যে আসলে তার সহকর্মী সেখানে নেই। নিস্তব্ধ একটা জায়গা, অ্যাবান্ডেন্ড, মনে হচ্ছে এই বাসায় বহু বছর ধরে কোনো মানুষ থাকে এবং তার সামনে একটা লাশ পড়ে গেছে। তিনি সেখান থেকে একটা দৌড় দেন এবং আরব দেশে মরুভূমি থাকে, তিনি মরুভূমি থেকে দৌড়াতেন। তিনি দেখতে পান যে একটা বেদুইন টাইপের একজন লোক বেশ কিছু উট নিয়ে আসতেছে। তখন তাকে দেখে তিনি একটু নর্মাল হন এবং তখন তাকে গিয়ে তিনি সব কথা খুলে বলেন। তিনি বলেন যে আপনি এখানে বাসা কিভাবে পান এই মরুভূমির মধ্যে, এখানে তো একটা অ্যাবান্ডেন্ট বাসা আছে যেখানে মানুষ বহু বছর হয় থাকে না। তখন তাকে আসলে সেই হাসপাতালের ঘটনা থেকে শুরু করে সমস্ত ঘটনা তাকে খুলে বলেন। তো বলেন তো চলেন, তখন ওই বেদুইন টাইপের লোকটাকে নিয়ে তিনি তখন ওর বাসার দিকে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে রাসেল ভাই সেখানে যার পর তিনি আসলে কোনো লাশ দেখতে পারেন না, কিন্তু দেখেন সেই থেতলে যাওয়া সেই অংশটা সেখানে পড়ে আছে, যেটা ওই লাশ গোসল করার পর তার টুপের পকেটে চলে আসছিল। ওকে। এটা দেখার পর পুরো বিষয়টা তাকে জানানো, পুরো বেদুইন টাইপের লোকটাকে তাকে সাজেস্ট করে যে তুমি একটা কাজ করো, তুমি হাসপাতালে যাবে, ইনফরমেশন নাও যে ওই লাশটাকে আসলে কোথায় কবরস্থ করা হয়েছে। সেই কবরস্থ জায়গাতেই তুমি একটু কবরটা খুঁড়ে সেই অংশটা রেখে দিবা, তাহলে হয়তো বা তোমার সাথে এই ঘটনাগুলো পরবর্তী সময় ঘটবে না। তখন তিনি এই সেম কাজটাই করেন এবং তার পরবর্তী সময়ে তার সাথে আসলে এরকম অদ্ভুত ঘটনা। এটাই ছিল মিডলিস্টের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ভৌতিক আড্ডায়। বিজ্ঞান আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু আধ্যাত্মিক জগতের এমন কিছু অন্ধকার গলি আছে যেখানে বিজ্ঞানের আলো আজও পৌঁছাতে পারেনি, যাকে আমরা বলি কুফুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক। আজকের ঘটনাটি আমাদের এক দর্শক পাঠিয়েছেন তার বাবার জীবনের এক চরম সত্য অভিজ্ঞতা থেকে। এই কাহিনী আপনাকে মনে করিয়ে দেবে যে মানুষের প্রতিহিংসা কতটা ভয়ঙ্কর হতে পারে। চলুন সরাসরি চলে যাই সেই বিভীষিকায়। ঘটনাটি ৮০-র দশকের শেষের দিকের। আমাদের এই দর্শক বন্ধুর বাবার নাম ছিল রহমান সাহেব। তিনি তখন চাকুরি সূত্রে নেত্রকোনার এক দুর্গম এলাকায় বদলি হন। এলাকাটা ছিল পাহাড়ের পাদদেশে, যেখানে আজও তান্ত্রিক আর গুণিনদের প্রভাব প্রবল।
রহমান সাহেব সেখানে একটা পুরনো কাঠের বাংলো বাড়িতে থাকতেন। তার পাশের বাড়িতেই থাকতেন এক বৃদ্ধ, যাকে সবাই কালা জাদুকর বলে আড়ালে ডাকত। লোকটা নাকি কামরূপ কামাখ্যা থেকে ব্ল্যাক ম্যাজিক শিখে এসেছিল। রহমান সাহেবের সাথে সেই বৃদ্ধের একবার একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বৃদ্ধ সেদিন রহমান সাহেবের চোখের দিকে তাকিয়ে একদম নিচু গলায় বলেছিলেন, রহমান সাহেব, কাঁচা মাটির পুতুল যেমন টিপলে নরম হয়ে যায়, আপনার জীবনটাও আমি তেমন করে দেব। হিসাব রাখা শুরু করেন। রহমান সাহেব শিক্ষিত মানুষ ছিলেন, তিনি হেসে উড়িয়ে দিলেন। কিন্তু সেদিন রাত থেকেই বিভীষিকা শুরু হলো। মাঝরাতে রহমান সাহেব শুনতে পেলেন তার ঘরের ওপর তলায় কে যেন অনবরত দৌড়াচ্ছে, অথচ ওপর তলাটা ছিল একদম তালাবদ্ধ। তার কয়েকদিন পর থেকে বাড়ির চারপাশে পচা মাংসের উৎকট গন্ধ ছড়াতে শুরু করল। তিনি খুঁজতে গিয়ে দেখলেন বাড়ির চার কোণায় 4টে মাটির হাড়ি পুঁতে রাখা হয়েছে, যার ভেতরে মানুষের চুল, নখ আর সিঁদুর মাখানো কিছু হাড় ছিল। ঘটনার চরম পর্যায়ে পৌঁছালে 7 দিন পর। রহমান সাহেব সেদিন রাতে খাটে শুয়েছিলেন। হঠাৎ তার মনে হলো ঘরে কেউ একজন ঢুকেছে। তিনি তাকাতেই দেখলেন ঘরের কোণায় একটা কুচকুচে কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার কোনো চেহারা নেই, শুধু দুটো চোখ আগুনের মতো লাল হয়ে জ্বলছে। রহমান সাহেব চিৎকার করতে চাইলেন, কিন্তু দেখলেন তার কণ্ঠরোধ হয়ে গেছে। তার মনে হলো তার বুকের ওপর 10 মণ ওজনের পাথর কেউ চাপিয়ে দিয়েছে। হঠাৎ সেই ছায়াটা বিছানার দিকে এগিয়ে এলো। রহমান সাহেব দেখলেন ছায়াটার হাতে একটা ছোট আয়না। সেই আয়নায় রহমান সাহেব নিজের মুখ দেখলেন না, দেখলেন তার নিজেরই একটা লাশ পচে গলে যাচ্ছে। আর ঠিক তখনই কালা জাদুকরের অট্টহাসি সারা বাংলোয় প্রতিধ্বনিত হতে লাগল। রহমান সাহেব অনুভব করলেন তার নখগুলো আপনা আপনি উঠে আসছে আর সারা শরীর দিয়ে কালো রঙের রক্ত বের হতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে রহমান সাহেবের এক বন্ধু একজন বড় তান্ত্রিককে সাথে নিয়ে বাংলোয় উপস্থিত হন। তান্ত্রিক ঘরে ঢুকেই চিৎকার করে উঠলেন, এ তো রক্তবীজ কুফরি! রহমান সাহেবকে মারার জন্য নিজের আত্মা ভাড়া দিয়েছে ওই জাদুকর। তান্ত্রিক তার ঝোলা থেকে কিছু সরিষা পোড়া বের করে পুরো ঘরে ছিটিয়ে দিলেন। সেই সরিষা যখনই সেই কালো ছায়ার গায়ে লাগছিল, তখনই ঘর থেকে অমানুষিক চিল চিৎকার ভেসে আসছিল। তান্ত্রিক যখন মন্ত্র পড়া শুরু করলেন, তখন সারা বাড়ি থরথর করে কাঁপতে লাগল। মাটির নিচ থেকে মনে হচ্ছিল হাজার হাজার মানুষের গোঙানি ভেসে আসছে। অবশেষে তান্ত্রিক একটা রূপোর ছোট কফিন বের করে সেই ছায়াটাকে বন্দি করার চেষ্টা করলেন। সেই সময় ওই পাশের বাড়ির জাদুকরের ঘর থেকে একটা বিকট আর্তনাদ শোনা গেল। পরদিন সকালে দেখা যায় সেই জাদুকর তার নিজের ঘরেই মারা গেছে। তার শরীরের সমস্ত হাড় মনে হয় ভেতর থেকে কেউ গুঁড়ো করে দিয়েছে। আর রহমান সাহেবকে সেই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচানো গেলেও তার শরীর আজও পুরোপুরি সুস্থ হয়নি। আজও যখন অমাবস্যার রাত আসে, তার ঘরের আয়নায় সেই কালো ছায়াটা ক্ষণিকের জন্য ফুটে ওঠে। তিনি আজও রাতে আয়না দেখে ঘুমান না। প্রতিহিংসার বশবর্তী হয়ে যারা ব্ল্যাক ম্যাজিক করে, তাদের শেষ পরিণতি কিন্তু এমনই হয়। আপনার আশেপাশেও কি এমন কোনো তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব আছে? দেরি না করে আমাদের দেওয়া ইমেইলে আপনার সেই রোমহর্ষক কাহিনীটি লিখে পাঠান। আমরা শোনাব আপনার সেই গল্প। আর প্রতিদিন রাত 9:15 এরকম হাড় হিম করা সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। আজকের এই কাহিনীটি আপনাকে কতটা আতঙ্কিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। কয়েকদিন আমাদের আরও একটি ভাই ঘটনা পাঠিয়েছেন। যেভাবে পাঠানো হয়েছে সেইভাবে পড়ার চেষ্টা করব। ঘটনাটি সিলেটের এক চা বাগানের পাশের এক পুরনো ব্রিটিশ আমলের বাংলোর।
সুমনের বড় ভাই পেশায় একজন ইঞ্জিনিয়ার। তাকে প্রজেক্টের কাজে সেখানে 3 মাস থাকতে হয়েছিল। বাংলোটা ছিল বিশাল, কিন্তু বড্ড একা। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু 7 দিন পর থেকে শুরু হলো আসল নাটক। সুমন ভাই লক্ষ্য করলেন প্রতিদিন রাত ঠিক একটা 13 মিনিটে তার ঘরের বাইরের বারান্দায় কেউ একজন ভারী জুতো পরে পায়চারি করে। তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন কেউ নেই, কিন্তু বারান্দার ধুলোয় বড় বড় মানুষের পায়ের ছাপ স্পষ্ট। সেই পায়ের ছাপগুলো রুমের দরজার সামনে এসে হঠাৎ উধাও হয়ে গেছে। একদিন রাতে সুমন ভাই ভাবলেন আজ তিনি রহস্যভেদ করবেনই। তিনি দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলেন। রাত 1:13 মিনিট। বারান্দায় সেই পায়চারির শব্দ শুরু হলো। তিনি হুট করে দরজাটা খুলে দিলেন, কিন্তু বাইরে কেউ নেই। হঠাৎ তার মনে হলো তার ঘরের ভেতরে আয়নার দিকে তাকানো উচিত। তিনি যখন আয়নার দিকে ফিরলেন, তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন আয়নায় তার প্রতিচ্ছবির ঠিক পেছনে একটা লম্বা কুচকুচে কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার হাতগুলো তার নিজের হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, আর তার মাথায় কোনো চুল নেই। পুরো চামড়াটা যেন আগুনে ঝলসানো। আয়নার ভেতর থেকে সেই অশরীরী মূর্তিটি সুমন ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল। সেই দাঁতগুলো ছিল কুকুরের মতো ধারালো আর হলদে। সুমন ভাই পড়লেন, কিন্তু দেখলেন ঘরের দরজাটা ভেতর থেকে তালাবদ্ধ, অথচ চাবিটা তার পকেটেই ছিল। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। অন্ধকারে তিনি অনুভব করলেন একটা বিশাল বরফ শীতল হাত তার ঘাড় চেপে ধরেছে। সেই হাতের নখগুলো তার চামড়ার ভেতর ঢুকে যাচ্ছে। অন্ধকারের ভেতর থেকে একটা ফিসফিসানি শোনা গেল, এই বাড়িটা আমার, তুই কেন এখানে এসেছিস? তোকে আজ এই দেয়ালের ভেতরেই কবর দেব। সুমন ভাই জ্ঞান হারানোর আগে শুধু এটুকুই দেখেছিলেন যে ঘরের দেয়ালগুলো থেকে লাল রঙের গাঢ় তরল চুইয়ে পড়ছে, আর দেয়ালগুলো যেন তাকে গিলে খাওয়ার জন্য ছোট হয়ে আসছে। পরদিন সকালে অফিসের লোকেরা দরজা ভেঙে সুমন ভাইকে উদ্ধার করে। তিনি অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়েছিলেন। তার ঘাড়ে সেই অমানুষিক হাতের 5টি আঙুলের দাগ কালচে হয়ে বসে গিয়েছিল। ডাক্তাররা বললেন এটা কোনো অ্যালার্জি, কিন্তু সুমন ভাই জানতেন ওটা কি ছিল। বাংলোর পুরনো দারোয়ান পরে বলেছিল বহু বছর আগে ওই ঘরে এক তান্ত্রিককে জীবন্ত দেয়াল চাপা দিয়ে মারা হয়েছিল। সুমন ভাই আজও রাতে একা ঘুমাতে পারেন না। আজও তিনি মাঝরাতে তার খাটের নিচে সেই ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পান। আমরা যাকে ঘর বলি, অনেক সময় সেটা অন্য কারো আস্তানা হয়ে দাঁড়ায়। সুমন ভাইয়ের সাথে যা ঘটেছিল তা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। আপনার কাছেও কি মেস, হস্টেল বা কোনো পুরনো বাড়ি নিয়ে এমন কোনো হাড়হিম করা ঘটনা আছে? দেরি না করে আমাদের দেওয়া ইমেইলে আপনার সেই কাহিনীটি লিখে পাঠান। আমরা শোনাবো আপনার সেই গল্প। আর প্রতিদিন রাত 9:15 মিনিটে এরকম ভয়ের দুনিয়ায় হারিয়ে যেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান আজকের এই ঘটনাটি আপনার মনে কতটা আতঙ্ক সৃষ্টি করেছে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন।